সবা ক্যারিয়ার কথন প্রোগ্রামে সকলকে স্বাগতম। সবা ক্যারিয়ার কথনের আজকে ৩৯তম পর্ব এবং আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর শেষে কোন শিক্ষার্থীদের কোন পেশা গ্রহণ করা উচিত, অর্থাৎ আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের অনার্স বা আমরা যেটাকে মাস্টার্স বলে থাকি তারপরে আমাদের কোন পেশাটা গ্রহণ করা উচিত হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা হচ্ছে যে চারজন বুড়ি মানুষ যারা তাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত সফল এবং তারা তাদের জায়গা থেকে এবং নিজেরাও সফল এবং সমাজে তাদের সেই সফলতার গল্পগুলো আপনাদেরকে আজকে শোনাবেন। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অত্যন্ত পছন্দের চারজন মানুষ। আমি কালক্ষেপণ না করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে যুক্ত আছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আবু জাফর রাশেদ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পছন্দের একজন মানুষ, যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মাননীয় সভাপতি, আমার অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধাভাজন একজন মানুষ, জনাব মোহাম্মদ আরিফ হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি বরিশাল জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জনাব পীযূষ চন্দ্র দে। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম ভেরি স্যার, মাচ। আপনাকে জি স্যার। স্যার আমরা আজকের এই আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পছন্দের আরেকজন মানুষ, যিনি জনাব হুমায়ুন কবির, সহ প্রভাষক, দুয়ারিপাড়া সরকারি কলেজ, রূপগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগতম। আমাদের হচ্ছে যে আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর শেষে কোন শিক্ষার্থীদের কোন পেশা গ্রহণ করা উচিত। আমরা সবাই জানি যে শোকাবহ আগস্ট মাস চলছে, আমরা সবাই হচ্ছে শোককে সেই শক্তিতে পরিণত করার গল্পগুলো আমরা বিভিন্ন মাধ্যমে শুনি, কিন্তু আমাদের আজকের প্রোগ্রামটিতে আমরা আজকে আসলে কিভাবে একজন সফল মানুষ হওয়া যায়, কিভাবে পড়াশোনা করে কোন পেশাটা গ্রহণ করা উচিত সেই কথাগুলো শুনবো। সম্মানিত অতিথিরা যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা শুধুমাত্র আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধুর উপরে আমরা 2 মিনিটের একটা ডকুমেন্টারি দেখে আসবো, যেটি আমাদের বরিশাল রিডিং সোসাইটির সাবেক সভাপতি জনাব আহমেদ রেজা বঙ্গবন্ধুর 100 ইয়ার্স সেটি বানিয়েছিলেন। জনাব আবু জাফর রাশেদ স্যার, আরিফ স্যার এবং হচ্ছে জনাব পীযূষ চন্দ্র দে স্যার এবং হুমায়ুন কবির স্যার যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমি সেটা একটু 2 মিনিটের ভিডিওটি একটু দেখে আসবো। শুরু করা যায়।
সকলকে ধন্যবাদ। আমরা একটি বঙ্গবন্ধু 100 ইয়ার্স এর যে আমাদের ডকুমেন্টারি তৈরি করা ছিল সেটি আমরা দেখে আসলাম। আমরা হচ্ছে আজকের আলোচনার বিষয় যেটি নির্ধারণ করা হয়েছিল স্নাতক এবং স্নাতকোত্তর শেষে আমাদের আসলে কোন পেশাকে গ্রহণ করা উচিত এবং কিভাবে আসলে আমরা কোন পেশাটা গ্রহণ করতে পারি, কিভাবে একটি সাকসেসফুল মানুষ হতে পারি, সেই কথাগুলো আপনাদের কাছ থেকে শুনবো। আমি প্রথমেই জনাব আবু জাফর রাশেদ স্যারের কাছে যাব এবং স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, আপনি তো একজন সফল মানুষ এবং হচ্ছে যে বর্তমান হচ্ছে মাননীয় সচিব, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। স্যার, আপনার কাছে জানতে চাইবো আসলে আপনি তো বাংলাদেশের একটি অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, যেখানে অনেক অনেক গবেষণা হয়ে থাকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আপনার হচ্ছে যে শিক্ষা জীবন শেষ করেছেন, উচ্চতর যে শিক্ষা জীবনটি। আসলে স্যার, এই বিশ্ববিদ্যালয় লাইফটি স্যার আপনি কিভাবে কাটিয়েছিলেন, যেটা আসলে আমরা শুনতে চাই, এই কারণে যারা আমরা বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করছি বা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করতেছে তারা হয়তো বা এই জিনিসগুলো একটু অনুসরণ করতে পারবে। জনাব আবু জাফর রাশেদ স্যার। স্যার কি আমাদেরকে শুনতে পান? স্যার আমরা কিন্তু শুনতে পাচ্ছি না। আরিফ স্যার কি আমাকে শুনতে পান? আমি শুনতে পাচ্ছি। জি স্যার। আবু জাফর রাশেদ স্যার, আমার মনে হয় আপনার এটা মিউট করা। স্যার এখন শুনি না, মিউট করা, একটু মিউটটা যদি নিয়ে নিতেন, মিউটটা যদি কেটে দিতেন। স্যার শুনতে পান? আপনি শুনতে? হ্যাঁ জি স্যার, এখন শুনতে পাই। শোনা যাচ্ছে না। মিউট মিউট করা আছে, আনমিউট করে নিলে। এখন শুনতে পাচ্ছেন? শামীম মাহমুদ, আমাকে কি শুনতে পাচ্ছেন? আপনাদেরকে আমি শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি আপনাকে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আমরা শুনতে পাই। আপনি স্যার শুরু করেন স্যার। আমার মনে হয় স্যার আপনি মনে হয় তো ইয়েটা আপনার হেডফোনটি যদি কানেক্ট করেন তাহলে মনে হয় আমরা শুনতে পাই না আপনাকে। কিন্তু মিউট করা। হ্যাঁ শামীম, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ শামীম মাহমুদকে। শোকের মাস আগস্ট মাস। আমরা গত কিছুদিন আগে 15 আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালন করেছি।
এই শোকের মাস আগস্ট মাসে একটু আগে আমরা একটা ডকুমেন্টারি সবাই দেখেছি। এরকম একটি মাসে এরকম একটি যুগোপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রথমেই যিনি এই আয়োজনকারী, বিশেষ করে শামীম মাহমুদ, তাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আজকে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ ও সভাপতি শিক্ষক সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়। উপস্থিত রয়েছেন জনাব পীযূষ চন্দ্র দে, উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ। উপস্থিত রয়েছেন জনাব হুমায়ুন কবির, প্রভাষক ইংরেজি বিভাগ, দুয়ারিপাড়া সরকারি কলেজ, রূপনগর, ঢাকা। আমি প্রথমে আমাদের অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি। প্রথমেই বলেছি যে আমরা শোকের মাসে এরকম একটি বিষয় ভিত্তিক, যেটি হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর শেষে কোন শিক্ষার্থী কোন পেশা গ্রহণ করা উচিত হবে। প্রথমেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আবু জাফর রাশেদ, আমি বিসিএস 25তম ব্যাচের, আমি উপসচিব। আর আমার বর্তমানে আমি পোস্টিং হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে। তো শামীম যেই প্রশ্নটি প্রথম করেছেন যে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি ডিপার্টমেন্টে অনার্স করেছি, মাস্টার্স করেছি বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আজকের যে বিষয়টি হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর শেষে কোন শিক্ষার্থী কোন পেশা গ্রহণ করা উচিত। প্রথমে আমি এই বিষয়টি সিলেকশন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি শামীম মাহমুদকে। পাশাপাশি আমাদের যারা অতিথিবৃন্দ রয়েছেন তারা আমার চেয়ে আরো ভালো বলবেন এবং অনেক সুন্দর করে বলবেন। আমি শুধু একটি বিষয় দিয়ে অবতারণা করছি, সেটি হচ্ছে যে কোনো শিক্ষার্থী প্রপার গাইডেন্সের অভাবে তার মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও জাস্ট প্রপার গাইডেন্স বা আমরা দিক নির্দেশনা বলতে পারি, সেটির অভাবে অনেকেই কিন্তু তার শিক্ষা জীবন শেষে চাকরি জীবনের সঠিক রাস্তা বা সঠিক ওয়েটা বের করে নিতে পারে না। যার কারণে দেখা যায় একজন স্টুডেন্ট লাইফে সে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু সে তার মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে সে যেই বিষয়ে ভালো করবেন, একজন শিক্ষক হিসেবে ভালো করবেন, সে হয়তো প্রপার গাইডেন্সের জন্য সে হয়তো শিক্ষক হতে পারেননি, তাকে হয়তো সেভাবে প্রপারলি বোঝানো হয়নি যে আপনার শিক্ষকতার পেশায় আসলে আরো অনেকে উপকৃত হবেন। এরকম কিছু বিষয় আমি মনে করি আমাদের অন্যান্য অতিথিরা বলবেন, আমি দু একটি পয়েন্ট বলে আমি অন্যদেরকে ফ্লোরটা দিচ্ছি। যেমন একটি বিষয় আমরা বলে থাকি যে আমার যে প্রতিভা বা আমার যে দক্ষতা আছে সে নিজেরটা সম্পর্কে নিজে জানতে হবে, যাকে আমরা বলতে পারি আইডেন্টিফিকেশন অফ ওন জিনিয়াস অ্যান্ড স্কিলস। যে আমার মধ্যে কি দক্ষতা আছে, কি প্রতিভা আছে, সেটা আমাকে জানতে হবে। এরপর আসছি যে আমার গোল এবং আমার অবজেক্টিভ ঠিক করতে হবে। আমরা গোলটা সবাই বুঝি, অবজেক্টিভ বুঝি, এটা ঠিক করতে হবে আমি কি করব। দেন আমরা আসতেছি আমার যদি আমি অনার্স শেষ করে আমি কোন চাকরিতে জয়েন করব, সেটির জন্য আমি প্ল্যানিং করব যে আমার প্ল্যানিংটা হচ্ছে আমি এই সার্ভিসে যাব বা আমি এই পেশায় যেতে চাই, সেটা শিক্ষকতা হোক, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, ব্যবসা হোক। এরপরে যদি আমরা আসি তার এডুকেশন এবং তার যে আমরা বলতে পারি ব্রেন, যে পড়াশোনা আমি যে সাবজেক্টে করেছি সেই সাবজেক্টে যদি আমি ব্রেনটাকে কাজে লাগাতে চাই সেটাই হতে পারে। আর এরপরে যদি আমি আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে আমার সময়টাকে কাজে লাগানো, যেটাই আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। অনার্সের পরপর যে সময়টাকে কাজে লাগানো সেটা আমরা করে থাকি না। আমি মোটামুটি 5টি বিষয় বলে আমি আমার অংশটুকু আপাতত ইয়া করছি। এরপর আমাদের অন্যান্য যারা অতিথি আছে তাদেরকে আমি সুযোগ দিচ্ছি, কারণ তারা আরো ভালো বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা হচ্ছে যে কথাগুলো শুনলাম নিচ্ছে আমরা এবং আমাদের মতো যারা হচ্ছে অনার্স মাস্টার শেষ করছে বা পড়ছে তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো মনে রাখবেন। আমি হচ্ছে আমাদের সদ্য আরিফ হোসেন স্যারের কাছে যাব এবং আরিফ হোসেন স্যারের কাছে জানতে চাবো, স্যার আপনি তো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এখন বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষকতা করছেন, আসলে স্যার বিশ্ববিদ্যালয়ের জীবনগুলো আসলে আমাদের কিভাবে হচ্ছে কাটানো দরকার, বা আমরা আসলে এই সময়টা আসলে কিভাবে আমরা কাটাতে পারি যাতে করে আমরা হয়তো বা অনার্স মাস্টার শেষ করার পর খুব তাড়াতাড়ি একটি ভালো কিছু করতে পারি। যেহেতু স্যার আপনি সবসময় স্টুডেন্টের সাথে থাকার একটা সৌভাগ্য হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণে, তো এই যে আমরা আসলে কি করতে পারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, বা ওরা বিশ্ববিদ্যালয় শেষ করার সাথে সাথে কি করা উচিত হবে আমাদের? ধন্যবাদ শামীম মাহমুদকে। আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভার মূল বিষয় স্নাতক এবং স্নাতক উত্তর শেষে শিক্ষার্থীদের কোন পেশা গ্রহণ করা উচিত। আমি শুরুতেই যারা উপস্থিত আলোচকবৃন্দ আছেন, জনাব আবু জাফর রাশেদ, সচিব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জনাব পীযূষ কান্তি দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ বরিশাল, এবং জনাব হুমায়ুন কবির, প্রভাষক দুয়ারিপাড়া সরকারি কলেজ, এবং যারা আমাদের আজকের আলোচনা শুনছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনার শুরুতেই স্মরণ করব 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং 1975 সালের 15ই আগস্ট যারা ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকের আলোচনা সভার শুরুতে যেটা বলবো যে শিক্ষার্থীদের খুবই ইম্পর্টেন্ট সময় হলো ইউনিভার্সিটির তাদের যে লাইফ, এই ইউনিভার্সিটি লাইফের সময় দেয়া। কারণ একজন শিক্ষার্থী পরবর্তী জীবনে কোথায় যাবে, কি করবে, সম্পূর্ণ ডিপেন্ড করে তার স্নাতক এবং স্নাতকোত্তর এই সময়টা কিভাবে সে কাজে লাগায়। কারণ আমরা পরিবারের তত্ত্বাবধানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করার পরে আমাদের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এইখান থেকে তাদের পরবর্তী জীবনের যে সে কি করবে না করবে, সে কতটুকু সফলতা যাবে, নিজেকে কতটুকু যোগ্য হিসেবে তৈরি করতে পারবে, এই সময়টা এখানে অনেকাংশেই নির্ভর করে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকে প্রতিটি সময় যথাযথভাবে ব্যবহার করতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা যদি সে সময়ের সঠিক ব্যবহার করতে পারে তাহলে সে অবশ্যই তার বাস্তব জায়গা থেকে যখন প্র্যাকটিক্যাল লাইফ সে ফেস করবে, যদি কেউ জব মার্কেটে প্রবেশ করে সেক্ষেত্রে তাকে হিউজ একটা কম্পিটিশন ফেস করতে হবে। যদি সে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে তাহলে তার মধ্যে যে কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে, আর কনফিডেন্স লেভেল যখন হাই থাকে যে কোনো সিচুয়েশন সে ফেস করতে পারবে এবং একটা লুক্রেটিভ জব, একটা হ্যান্ডসাম জব সে ক্যারি করতে পারবে। তবে একটু ভিন্ন হয়ে তো বলা যায় যে শুধু যে জব ক্যারি করবে সেটা না, শিক্ষার উদ্দেশ্য তো শুধু মানে জব ওরিয়েন্টেড না। শিক্ষার উদ্দেশ্য মানুষের মতো মানুষ হওয়া, মানুষের সেবা করা, দেশের সেবা করা। তো আমাদের রাষ্ট্র যেটা চাচ্ছে বর্তমান কালে, সেটা চাচ্ছে যে আমরা জব খোঁজার চেয়ে আমরা জব দিব, আমরা যাতে উদ্যোক্তা হই। আমাদের রাষ্ট্রের বড় একটা আশা এই মুহূর্তে যে আমাদের চাকরির প্রার্থী হওয়ার চেয়ে আমাদের যে উদ্যোক্তা হব, আমরা অন্যদেরকে চাকরি দিব, এই বেশটা আমাদের অনেক বেশি প্রয়োজন। সেই জায়গা থেকে যদি ভীষণ ঠিক করে শুরু থেকে, যখন সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় স্নাতকে, সেই জায়গা থেকে যদি সে চিন্তা করে যে তার কোর্স কারিকুলাম এবং এক্সট্রা কোর্স কারিকুলাম যে সেগুলো যদি সে প্রপারলি আয়ত্ত করতে পারে তাহলে যে কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। এবং সেই সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য তার স্নাতক এবং স্নাতকোত্তর এই সময়টা মানে তার যারা অগ্রপথিক, যারা বিভিন্ন জায়গায় এনলাইটেন আলোকিত মানুষ আছেন, যারা বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত, যাদের জ্ঞানের আলো আছে, তাদের সান্নিধ্যে তাদের আসতে হবে। এবং তাদের যে শিক্ষক যারা আছেন বেসিক্যালি শিক্ষকদের সান্নিধ্যে থাকতে হবে এবং তারা একটা প্রপার গাইড তাদের শিক্ষকদের কাছ থেকে পাবে। টিচার স্টুডেন্ট যে রিলেশনশিপটা, এটা স্কুল কলেজের চেয়ে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে আরো বেশি ঘনিষ্ঠ হয় এবং আরো বেশি কার্যকর হয়। তো সেই কার্যকর হওয়ার ফলে যেটা হবে যে স্টুডেন্টরা বেশি বেনিফিট পাবে এবং শিক্ষকরা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে মেধা, সেটা তাদের শিক্ষার্থীদের মধ্যে ট্রান্সফার করতে পারবেন এবং পরবর্তীতে তারা এটা কাজে লাগিয়ে তাদের
ভবিষ্যৎ লাইফে যেখানে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফ, যে বাস্তব জীবনে যখন তারা প্রবেশ করবে তখন সেটা তাদের কাজে লাগবে। ধন্যবাদ শামীম মাহমুদ। ধন্যবাদ স্যার, জনাব আরিফ হোসেন স্যার। আমরা আপনার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের লাইফ হচ্ছে কিভাবে চলা উচিত বা কি করা উচিত বিশ্ববিদ্যালয়ের জীবনগুলো, সেই কথাগুলো শুনলাম। আমরা আমাদের শ্রদ্ধা হচ্ছে পিজু চন্দ্র দে স্যারের কাছে যাব, যিনি হচ্ছে যে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমরা বাংলাদেশের অধিকাংশই মধ্যবিত্ত ফ্যামিলিরা আসলে হচ্ছে পড়াশোনা করি। বাংলাদেশ যে মধ্যবিত্তের আমরা যেই ছেলে মেয়ে আছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বাংলাদেশে কলেজগুলো আছে সেই কলেজের শিক্ষার্থী। আসলে আমি জানতে চাই যে আমাদের তো স্যার মোটামুটি আমরা অনার্স মাস্টার শেষ করার পর থেকে ফ্যামিলি থেকে একটি চাপ আসে যে চাকরি নেওয়া, ফ্যামিলিতে রোল প্লে করা। আসলে আপনি সেক্ষেত্রে কি বলবেন যে আমাদের অনার্স মাস্টার শেষ করে যে কোনো একটি চাকরি গ্রহণ করা, নাকি নিজের পছন্দ মতো একটি চাকরি গ্রহণ করার জন্য ওয়েট করা? মানে আমরা কি করব, মানে পড়াশোনা শেষেই যেটা বলা হয় যে ছোটখাটো একটি জয়েন করো তারপরে বড় চিন্তা করবা, আসলে সেই জায়গাটা দিয়ে আপনার অভিমতটা কি স্যার? সেটা একটু শুনবো স্যার। আপনার ওইটা একটু মিউট করা, নিচের মাইক্রোফোনটি। জি, ধন্যবাদ শামীম মাহমুদ, আপনাকে অশেষ ধন্যবাদ। একটি চমৎকার প্ল্যাটফর্ম আপনি তৈরি করে দিয়েছেন। এবং আজকে আমি সম্মানিত অতিথি যারা আছেন, আমাদের আবু জাফর রাশেদ সচিব, তিনি সরকারের একজন উপসচিব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, আছেন আমাদের মাঝে মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ এবং সভাপতি শিক্ষক সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়, আছেন জনাব হুমায়ুন কবির, প্রভাষক ইংরেজি বিভাগ দুয়ারিপাড়া সরকারি কলেজ, রূপনগর, ঢাকা। তো আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং একই সাথে আমি শামীম মাহমুদকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি প্ল্যাটফর্মে আমাকে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আপনি যেই বিষয় অবতারণা করেছেন সেই সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে বলবো যে আমাদের পুরো বাংলাদেশে একটা মিডল ক্লাস ফ্যামিলির সূতিকাগার বলবো। এখানে আমরা ম্যাক্সিমাম মানুষ, আমরা মাত্র সদ্যই আমরা মধ্যবিত্ত দেশে ঢুকতে যাচ্ছি। তো এই প্রেক্ষিতে অধিকাংশ মধ্যবিত্ত, তো সেক্ষেত্রে তাদের যে চিন্তা চেতনা এটা খুব স্বাভাবিকভাবেই চাকরি কেন্দ্রিক, অর্থাৎ তারা একটা সিকিউর জীবন চায়, একটা নিরাপদ জীবন চায়, অর্থনৈতিক নিরাপত্তা চায়। তো এই ক্ষেত্রে চাকরির জন্য অপেক্ষা করা কিংবা নিজের কেরিয়ার বাছাই করার ক্ষেত্রে একটু হেজিটেশনে ভোগা, যে কি করব, হোয়াট টু ডু, হোয়াট টু গো, হাউ টু ম্যানেজ, হাউ টু গো, এটা খুব স্বাভাবিক। এবং আমি ব্যক্তিগতভাবে এটা খুব তীব্রভাবে ফেস করেছি একটা সময়। আমি আপনাদের সদজ্ঞাতার্থে বলতে চাই যে আমি বরিশাল বিএম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স, স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি। পরে এই ধরনের একটি ক্রিটিক্যাল সময় আমাকে পার করতে হয়েছে, খুব তীব্রভাবে ফিল করেছি আমি। তো আমি এখন চাকরিতে আসার পরে বিশেষ করে প্রশাসন ক্যাডারে চাকরি করার সুযোগ পেয়েছি বিধায় আমি এটা বলবো যে এখানে প্রশাসন ক্যাডারে যারা চাকরি করে তাদের পক্ষে খুব গভীরভাবে জীবনকে দেখা, লাইফকে দেখা, মানুষের জীবন আচরণ দেখা এবং তাদের চিন্তা ভাবনার সাথে গভীরভাবে মিশে যাওয়ার একটা সুযোগ হয়। বিশেষ করে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এমন একটি উপজেলায় কাজ করছি যেটাকে স্বামী মনে হয় পাশের উপজেলাতেই আপনি আছেন, মানে আপনার বাড়ি। তো সেক্ষেত্রে এই অঞ্চলের অধিকাংশ মানুষ আমি বলবো যে মিডল ক্লাস ফ্যামিলির থেকে উঠে আসা তরুণ ছেলেদের একটা প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম। প্রথমে বলতে গেলে আমি বলবো যে আমাদের কিন্তু চাকরির বাইরে কোনো চিন্তা কেউ করছে না। কেন করছে না আমি জানি না, তবে এটা করা উচিত। উচিত এই কারণে যে উদ্যোক্তা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন উদ্যোক্তা হওয়ার জন্য। আমরা জানি যে আমাদের দেশ, আমরা ধান উৎপাদনে বিশ্বে এখন তৃতীয় স্থানে আছি। তো তথাপি আমাদের কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের আবু রাশেদ স্যার কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, পড়ে এসে তিনি প্রশাসনে চাকরি করছেন। আমাদের ফিল্ড তৈরি করে দেওয়া উচিত, যারা যেখানেই করছে না কেন তারা সবাই শুধু চাকরির জন্য ওয়েট করে তাদের 30 বছর কষ্ট করে ফেলবে না। আমরা শিক্ষা বলতে অনার্স মাস্টার্স না পড়লে এখনো ধরে নেই যে সে ভালো স্টুডেন্ট না।
আমরা এখনো যে ছেলেটি বা যে মেয়েটি পলিটেকনিক্যাল কলেজ মানে কলেজে পড়ে বা কারিগরি শিক্ষা শিক্ষিত হয়, তাকে ধরে নিই যে সমাজের একটু বখাটেপনা করবে, সে স্বাভাবিক এবং সে ভালো পড়াশোনায় নয় বিধায় তাকে আমরা কারিগরি শিক্ষা পাঠাচ্ছি। এই ক্ষেত্রে আমার একটা দ্বিমত আছে খুব। আমরা বিভিন্ন সময় পরীক্ষার হলে যখন যাই, কারিগরি শিক্ষার ক্ষেত্রে পরীক্ষার হলে ডিউটি করতে গেলে নকলের একটা অবাধ ছড়াছড়ি দেখি। আমি একদম স্পষ্ট ভাবে খোলাখুলি বলছি, এই মেহেন্দিগঞ্জে আমার 131টার মতন মনে হয় স্কুল আছে, না মানে আছে 62 বা এরকম, মাধ্যমিক আর মাদ্রাসা আছে এরকম, সব মিলিয়ে 131 বা এরকম। তো এই স্কুল কলেজগুলোতে যারা পড়ছে প্রত্যেক বিদ্যালয়ে একজন মানে ক্লাসে ফার্স্ট হয় এরকম একজন স্টুডেন্ট আছে। আপনি দেখবেন কখনোই সেই স্টুডেন্টটা কারিগরি শিক্ষা নিয়ে পড়বে এরকমটি তার বাবা মাও ভাবেন না, শিক্ষকরাও ভাবেন না। কেন ভাবেন না আমি জানি না। অথচ ওই ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া ছেলে মেয়েটি যদি কারিগরি শিক্ষা যায়, তার পক্ষে কিন্তু অনেক কিছু করা সম্ভব। এখন প্রযুক্তির যুগ, চীন চোখের সামনে ছোট 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 ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে নিজের দেশে ইউজ করছে, বাইরে রপ্তানি করছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাদের দেশের বেকার সমস্যা চলে গেছে। আমাদের দেশের আপনি বলেন যদি আমরা রিসোর্স বলি, সবচেয়ে বড় রিসোর্স হিউম্যান, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলেন সেটাও হিউম্যান। এই হিউম্যানকে আমরা ইউজ করতে পারছি না। একটু বেশি মানে জ্ঞানী সুলভ কথা হয়ে যাচ্ছে হয়তো বা কিন্তু আমি যেটা প্র্যাকটিক্যালি ফিল করছি যে আমাদের পলিটেকনিক্যাল কলেজগুলোতে কারিগরি শিক্ষায় অনেক বেশি শিক্ষিত করা প্রয়োজন এবং একই সাথে চাকরির জন্য বসে না থেকে অনেক বেশি উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। এই কারণে মৎস্য চাষের ক্ষেত্রে একটা স্নাতক ছেলে বা একটা স্নাতকোত্তর পাশ করা ছেলে বা মেয়ে মৎস্য চাষ করবে কিংবা কৃষিকাজ করবে এটা চিন্তাও করতে পারে না। সে কিন্তু কৃষিকাজ বলতে সে মাঠে গিয়ে ধান ফলাবে এটা করছে না, সে চাষি হিসাবে কাজ করবে সেটা বলছে না, কিন্তু সে কৃষি উদ্যোক্তা হিসেবে মাঠে অনেক মানুষের কিন্তু সে বেকার সমস্যার সমাধান করতে পারে, অনেককে সেখানে এনগেজ করতে পারে, একটা পোল্ট্রি ফার্ম করতে পারে, সেখানে অনেক মানুষ কাজ করতে পারে এবং সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে ফেলতে পারে। এটা একটা পয়েন্ট আছে। এরপর দ্বিতীয়ত চাকরির ক্ষেত্রে যদি যায় অবশ্যই সে চুজ করবে শুধুমাত্র যে মানে বড় বড় ডিগ্রিধারী যারা তারা শুধু চাকরি করবে বা তারা গবেষণা করবে আর বাকি সবাই বসে থাকবে, এটা এরকম না। প্রত্যেকে যার যার প্রথমে আত্ম অনুসন্ধান করা প্রয়োজন যে আমি আসলে কি করতে পারবো, কোথায় যেতে পারবো, সেটা আত্ম অনুসন্ধান করে সে যদি নিজেকে সেট করে যে না আমি এবং এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম আমি বলবো যে আমাদের আগের বক্তা বলে গেছেন যে আমাদের আরিফ স্যার বললেন যে অনার্সে যখন সে পড়ছে বা মাস্টার্সে যখন সে পড়ছে তখন যদি সে ঠিক করে যে সে কি করবে এবং সেই অনুযায়ী যদি সে গাইডেড হয় সেটা তার জন্য সবচেয়ে ভালো আমি মনে করি। আর আমাদের দেশে একটা সুনির্দিষ্ট চাকরিকে টার্গেট করে কিংবা সুনির্দিষ্ট কোনো ক্যারিয়ারকে টার্গেট করে বসে থাকা একটা বড় ধরনের বিলাসিতা আমি বলবো। এবং আপনি দেখে থাকবেন এখন বর্তমান সময়ে খুব হাইপ বিসিএস করে মানে অবস্থা খুব খারাপ। সব প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কলেজ থেকে যারা বেরোচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে বিসিএস এক একটা বিসিএস দেখা যাচ্ছে কোনো দেশের আমরা বিসিএস যখন ফর্ম ফিল আপ হয় তখন দেখা যাচ্ছে কোন দেশের জনসংখ্যার চেয়ে বেশি আমাদের অ্যাপ্লিকেন্ট এবং এরা প্রত্যেকে চাকরি পাবে না খুব স্বাভাবিকভাবে। এর মধ্যে হয়তো একটা পার্সেন্টেজ খুব ক্ষুদ্রতম পার্সেন্টেজ চাকরি পায়। তো প্রত্যেকে কিন্তু এর জন্য লাইফটাকে মানে বরবাদ করে ফেলছে। এটার জন্য বসে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই পাশাপাশি কোনো জব হোক কোনো কাজ হোক কর্মে নিজেকে নিয়োজিত করে পাশাপাশি টার্গেট নিয়ে তাকে পড়তে হবে, সেটা ভালো চাকরির জন্য বা বেটার জব হিসাবে সমাজে যেটা স্বীকৃত যে সেটা বলেন আপনি বিসিএস ক্যাডার হোক যে কোনো ক্যাডারই হোক না কেন। এবং আমাদের দেশে আরেকটা আমি বলবো যে এটা আমাদের সামাজিক এক ধরনের প্রতিবন্ধকতাই বলবো যে অফিসার হওয়ার জন্য এটা আকুতি প্রত্যেকের ভিতরে ইচ অ্যান্ড এভরিবডি। আপনি দেখবেন একটা মানে অনার্স পড়ছে সেই ছেলেও মানে আত্মসম্মান বোধ থাকা খুব ভালো, কিন্তু সে আত্মসম্মান বোধটা যখন এরকম হয়ে যায় যে আমাকে স্যার না বললে আমার মান সম্মান চলে যাচ্ছে, এটা খুব খারাপ। এবং আপনি দেখবেন যিনি চিকিৎসক তিনি নিজেকে চিকিৎসক পরিচয় না দিয়ে চিকিৎসা ক্যাডার স্বাস্থ্য ক্যাডারের অফিসার হিসেবে মানে নিজেকে পরিচয় দিচ্ছেন, অথচ চিকিৎসক কিন্তু খুব চমৎকার একটি পেশা, এটি সেবামূলক পেশা। একজন শিক্ষক তিনি নিজেকে শিক্ষক পরিচয় না দিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছেন। হ্যাঁ মানে এইরকম অর্থাৎ নিজেকে আমি আমার যে নোবেল প্রফেশনটা সেই প্রফেশনটাকে ছাপিয়ে গিয়েও আমি একটা মানে যে কোনো কিছুতে আমি নিজেকে কর্মকর্তা সুলভ আচরণ কিংবা কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়াটাকে আমি স্বচ্ছন্দ বোধ করছি। এটা সমাজের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ হতে পারে না। এবং এই যে
এই মানসিকতার কারণে আমাদের আমাদের এই লেভেলের এই মানসিকতার কারণে আমাদেরকে দেখে স্বাভাবিকভাবেই একটা তরুণ শ্রেণী কোন একটা টার্গেট ফিক্স করা উচিত। কোন একটা অবস্থানে গেলে আমি এটা পারবো, সবাই আমাকে সার্চ করবে, হুজুর হুজুর করবে, এটা একটা কিন্তু মানে ট্রেন্ড হয়ে যাচ্ছে, যে কারণে উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং আমাদের যে মেধা বুদ্ধি সেই সব দিক থেকে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছি। অর্থাৎ নিজের ব্যক্তিগত যে যোগ্যতা, সেই ব্যক্তিগত যোগ্যতাটা পিছিয়ে পড়ছি বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে এই উত্তরণটার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সাথে আজকে দুজন সব শ্রদ্ধেয় শিক্ষক আছেন, তারা সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারেন, কারণ একজন শিক্ষকের পক্ষে সম্ভব একজন স্টুডেন্টের মনের মধ্যে একটা স্বপ্নের বীজ বনে দেয়। আমাদের যদি একজন শিক্ষক বলেন একটা শিক্ষার্থীকে এবং তার সামনে একটা স্বপ্ন তুলে ধরেন যে ভবিষ্যতে তুমি বড় হয়ে একজন উদ্যোক্তা হবা, তুমি রতন টাটার মতো গাড়ি উৎপাদন করবা এবং সেটা বাজারে ছাড়বা, এই স্বপ্ন কিন্তু একটা বাচ্চা ছোটবেলা যদি দেখে তার পক্ষে সম্ভব সে স্বপ্নের পিছনে ছুটে যাওয়া এবং সেটা আমি। তো আমি এই পর্যন্ত থামি, আমাদের আরেকজন বক্তা আছে তিনি বলুন, এরপর আমাদের আশা করি আমাদের বক্তব্য জমে যাবে এবং আমাদের জি স্যার, জি স্যার, আমি আপনার কাছে আবারও নিশ্চয়ই আসবো। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে যে জনাব হুমায়ুন কবির স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পান? জনাব হুমায়ুন কবির স্যার, আমরা প্রথম থেকেই দেখছি স্যার হয়তো একটু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ভুগছেন, যেহেতু তিনি হচ্ছে যে তার গ্রামের বাড়িতে আছেন। জনাব হুমায়ুন কবির স্যার, আমাদেরকে কি শুনতে পান? আচ্ছা, আমরা নিশ্চয়ই স্যার কাছে একটু পর আবার আসবো। আমি হচ্ছে যে জনাব আবু জাফর রাশেদ স্যারের কাছে যাব এবং জানতে চাইবো স্যার, আমরা যারা বিশ্ববিদ্যালয় মানে যারা ইন্টারমিডিয়েট শেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়, সেক্ষেত্রে আসলে সাবজেক্টটা জব ক্ষেত্রে বা একটা মানুষের প্রফেশন ক্ষেত্রে কতটা ভেরি করে, সাবজেক্ট কিংবা ইউনিভার্সিটি? মানে এটা আমাদের মধ্যে অনেকেরই আছে যে হয়তোবা যে বিশ্ববিদ্যালয় না পড়লে ভালো চাকরি পাওয়া যাবে না, বা মনের দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকে, সেই জিনিসটা বা সাবজেক্টটা কতখানি ভেরি করে সেটা একটু আপনার কাছ থেকে শুনবো স্যার। ধন্যবাদ শামীম, আবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের দুইজন বক্তার কথা শুনছিলাম, একজন জনাব মোহাম্মদ আরিফ হোসেন, উনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, আরেকজন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ জনাব পীযূষ চন্দ্র দে। তো আমরা দুইজনের বক্তব্য শুনেছি। আমরা আমাদের আরেকজন বক্তা আছেন আমাদের হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, আমি শুরুতেই যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আজকে যে সাবজেক্টটি ছিল সেটি হচ্ছে পেশার কথা বলা হয়েছে। এখানে চাকুরির কথা বলা হয়নি, সরাসরি বলা হয়েছে পেশার কথা। আমি বিষয়টি আবার মনে করিয়ে দিচ্ছি, স্নাতক এবং স্নাতক শেষে কোন শিক্ষার্থী কোন পেশা গ্রহণ করা উচিত। ইতিমধ্যে আমাদের পীযূষ চন্দ্র দে, উপজেলা নির্বাহী, উনি বলেছেন যে কেউ যদি অনার্স কমপ্লিট করার পরে সে যদি মনে করে যে আমি গবেষণা করব, গবেষণা করার সুযোগ আছে। কেউ যদি মনে করে যে আমি মানে শিক্ষকতা পেশায় আসব, তার সুযোগ আছে। কেউ যদি মনে করে যে আমি ফিশারিজে পড়াশোনা করেছি, আমি কৃষিতে পড়াশোনা করেছি, আমি অ্যাগ্রো বিজনেস করব, সুযোগ আছে। এটি হচ্ছে তার পেশা। তো আমাদের যেটি হয় সাধারণত আমরা মনে করি চাকরিটাই হচ্ছে আমাদের পেশা, মানে চাকরি করাটাই হচ্ছে আমার পেশা। তো এই যে ধারণা থেকে আমি শুরুতে যে কথাটি বলেছিলাম, আমি কয়েকটি পয়েন্ট ধরে বলেছি যে প্রথমেই একজন শিক্ষার্থীকে বুঝতে হবে যে আমার ভিতর যে মেধা আছে, আমার ভিতর যে দক্ষতা আছে, সেটিকে আমি কোথায় কাজে লাগাবো, কিভাবে কাজে লাগাবো। তার জন্য আমাকে নিজের মেধা এবং দক্ষতা সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এরপরে আমার ঠিক করতে হবে যে আমি কোন পেশায় যাব, তারপরে ঠিক করতে হবে যে আমি প্ল্যানিং করব, তারপরে হচ্ছে যে আমার যে মেধা দক্ষতাটাকে কাজে লাগিয়ে আমার সময়টাকে সিলেক্ট করতে হবে যে কত দ্রুত সম্ভব আমি এই সময়, অল্প সময়কে কাজে লাগিয়ে আমি কাজ করব। যেমন আমরা বলি যে প্রায়োরিটি, আপনার প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2। মনে করেন একজন মনে করছেন যে আমি একটি পেশায় প্রথমে যাব, যে আমি পেশাটাকে চেঞ্জ করব, সেটাও কিন্তু সুযোগ আছে। পাশাপাশি আমরা অনেক সময় আমাদের বেসিক্যালি আমাদের ভিতরে কিছু জিনিস হয় অনার্স পাস করার পর সেটা হচ্ছে হতাশা। আজকে হয়তো এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে, যারা শুনছেন প্রত্যেকের মধ্যে একটা হতাশা কাজ করে
যে আমি অনার্স করার পরে আমি কোন পেশায় যাব, এই যে হতাশা, এটা থেকে বের হয়ে আসতে হবে। মনে করতে হবে যে আমি যেই সাবজেক্টে পড়াশোনা করেছি, এই সাবজেক্টে পড়াশোনা করে আমি এমন একটা কিছু করতে চাই, যেটি একটু আগে আমাদের উপজেলা নির্বাহী অফিসার পীযূষ বললেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা চাকরিজীবী তৈরি করতে চাই না, আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই। আজকে আপনার একটি উদাহরণ দেই। আমাদের দেশ থেকে, আমি যে অঞ্চলে চাকরি করেছি শামীম জানেন বা আমাদের ইউনো সাহেব জানেন, আমি বরিশালের হিজলা উপজেলায় ইউনো ছিলাম। মাঝে মাঝে দায়িত্বে থাকতাম মেহেন্দিগঞ্জে, মাঝে মাঝে মুলাদিতে দায়িত্বে থাকতাম। পাশাপাশি আমি ইউনো ছিলাম নারায়ণগঞ্জে, রূপগঞ্জে। সর্বশেষ আমি মুন্সিগঞ্জে এডিএম ছিলাম। তো আমি যেই অঞ্চলগুলোতে চাকরি করেছি, বিশেষ করে বরিশাল বলেন বা নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জ, ওই এলাকার ম্যাক্সিমাম লোকজন দেশের বাইরে যায়, দেশের বাইরে তারা কাজ করতে যায়। তো একজন ব্যক্তি দেশের বাইরে ওখানে কাজ করে, সে যে পেশায় থাকুক, সে কিন্তু টাকা পাঠাচ্ছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে টাকা যে আসছে, আমরা কিন্তু জানি না যে সে কি কাজ করছে। সেম কাজটা সে দেশের মধ্যে যদি করে, সেই কাজটাকে কিন্তু ছোট কাজ মনে করে। কিন্তু ওই দেশে যে সে কোনো না কোনো একটা জব করছে, জব করার পরে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তার সন্তানের পড়াশোনার জন্য টাকা পাঠাচ্ছে, তার স্ত্রী বা বাবা মার জন্য টাকা পাঠাচ্ছে, তারা যাতে একটু ভালো থাকে, তাদের জীবনটা যাতে একটু পরিবর্তন হয়। দেখা গেল যে ওই বাবা মা তার সন্তানকে পড়াশোনা করিয়ে, কোনো কোনো ক্ষেত্রে পড়াশোনা হয়তো ঠিকমতো করাতে পারে না, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, আমি অন্যদিকে নাইবা গেলাম, পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে কিন্তু পড়াশোনা করে সেই জায়গায় যেতে পারে না। তখন কি হয়, সে আবার ওই মিডিল ইস্টে বা ওই মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, দুবাই বলেন, কুয়েতে বলেন, সে আবার যাচ্ছে লেবার হিসাবে। অর্থাৎ তার পড়াশোনাটা যে লেভেল পর্যন্ত করা উচিত, নিজের যোগ্যতাটাকে যেভাবে কাজে লাগানো উচিত সেভাবে করছেন না। একজন লেবার, বা আমি কোনো পেশাকে ছোট করব না, অর্থাৎ যিনি অন্য দেশে যে কাজ করছেন, কাজ করে ইনকাম করে দেশে তার সন্তানকে প্রপারলি পড়াশোনা করিয়ে কোনো একটা পেশায় নিয়োজিত করতে না পারার কারণে সে আবার ওই দেশেই যাচ্ছে, তার বাবা নিয়ে যাচ্ছেন। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখা যায় যে বাবা হয়তো লেবার হিসাবে বিদেশে গিয়েছেন, তার সন্তানকে তিনি আইটি সেক্টরে এক্সপার্ট বানিয়ে পরে আমেরিকায় পাঠাচ্ছেন। এটাই হচ্ছে অন্য দেশের সাথে আমাদের তফাৎ। আমাদের প্রপার গাইডেন্সের অভাবে, আমাদের মেধা এবং দক্ষতাকে আমরা কাজে লাগাতে না পারার কারণে আমরা সবাই চাকরিটাকে সম্মানজনক পেশা মনে করি, আর কোনো পেশাকে আমরা সম্মানজনক মনে করি না। যার কারণে আমার বাবার টাকায় আমি পড়াশোনা করে আবার আমি লেবার হিসেবে যাচ্ছি, কারণ আমার ওই পরিমাণ জ্ঞান এবং দক্ষতা হচ্ছে না। আমরা মাঝে মাঝে শুনে থাকি যে 3টি বিষয় জানা থাকলে কেউ বেকার থাকে না। একটি কি, তার ইংরেজির উপরে নলেজ, ইংলিশ। আরেকটি কি, তার ড্রাইভিং। আর আরেকটি কি, তার আইসিটি সেক্টরে, মানে অর্থাৎ আইটি নলেজ। এই 3টি বিষয় যদি কারো জানা থাকে, সেই বেকার থাকে না। বাংলাদেশে বর্তমানে ড্রাইভারদের প্রচুর আপনার ডিমান্ড। আমি যে জেলায় এখন বর্তমানে চাকরি করছি, আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব হিসেবে আছি। আপনারা জানেন এখানে রোহিঙ্গাদের কারণে অনেক জব সেক্টর তৈরি হয়েছে। আমি জাস্ট আর অল্প একটু সময় নিব। এখানে 123টির মতো এনজিও কাজ করছে রোহিঙ্গাদের উপলক্ষে বা রোহিঙ্গাদের পারপাসে। এখানে বেশ কিছু গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কাজ করছে শুধু রোহিঙ্গাদেরকে নিয়ে। এখানে একজন ড্রাইভার হতে হলে তাকে আপনার অনার্স, মিনিমাম ইন্টারমিডিয়েট, তার মানে কি তার একটা জব কিন্তু তৈরি হচ্ছে। এখন এখানে ড্রাইভারদের মিনিমাম বেতন আপনার 40,000 টাকা, যেটা অনেক সার্ভিসে 40,000 টাকা স্টার্টিং বেতন হয় না। এখানে যদি কেউ আইটি নলেজ থাকে, আপনি মিনিমাম তার বেতন 60 থেকে 80,000 টাকা, জাস্ট আইটি নলেজ থাকলে। আর যদি একটু ভালো ইংরেজি জানা থাকে, তার বেতন 80 থেকে 1 লাখ। কারণ হচ্ছে এখানে প্রচুর ডিমান্ড, ইয়াং জেনারেশনের প্রচুর ডিমান্ড। এখানে হোস্ট কমিউনিটির যারা আছে তারা চাকরি কম পাচ্ছে, অথচ বাহিরের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে চাকরি পাচ্ছে, কারণ তারা ওই পরিমাণ নিজেকে তৈরি করে নিয়ে এসে দক্ষ হয়ে এখানে এসে চাকরি করছে। 123টা এনজিওতে আপনার প্রতিটা এনজিওতে যদি 2 জন করে ধরেন ফরেনার আছে, মিনিমাম 2 জন করে, তাহলে দেখেন কি পরিমাণ ফরেনারদের এখানে চাকরি হচ্ছে।
এখানে প্রতিদিন 2000-এর উপরে মাইক্রোবাস, আমরা নোয়া মাইক্রো বা হাইয়েস্ট মাইক্রো, তারা কক্সবাজার শহর থেকে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। 2000-এর উপরে গাড়ি যাচ্ছে। তারপরে এখান থেকে এরা বাসা ভাড়া করে থাকছে, এখানে অফিস তৈরি করছে, এখানে অফিসে কাজ করে ওখানে যাচ্ছে। এই যে প্রত্যেকের বাসাটাকে তারা একটা অফিস বানিয়ে ফেলছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে বাসায় সে কাজ করে, এরপরে সে ক্যাম্পে যায়, কিন্তু তার শুধু একটা ল্যাপটপ হলেই সে অফিসটা করতে পারছে। অর্থাৎ আমি বলতে পারছি, যদি তাদের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে যে হ্যাঁ আমি যেখানে আছি সেখানে আমি আরো ভালো কিছু করব। এখানে একজন অনার্স মাস্টার্স পাস করা ছেলে 2 লাখ টাকা বেতনে চাকরি করে, কারণ হচ্ছে একটাই, যে তারা নিজেদেরকে তৈরি করতে পারছে। আর যারা নিজেদেরকে তৈরি করতে পারে না, নিজের মেধা এবং দক্ষতা সম্পর্কে ধারণা নেই, তাদের মধ্যে হতাশা চলে আসে। এবং আমাদের ম্যাক্সিমাম লোকজনের আমরা কপালের দোষ দেই, যে আমার কপাল খারাপ, হ্যাঁ আমার বাবার কোনো সম্পত্তি নাই, আমার কপাল খারাপ, আমি অমুক ইউনিভার্সিটিতে চান্স পাই নাই। আমি মনে করি এই যে কপালের উপর দোষ দেওয়াটা বন্ধ করতে হবে। আমি নিজের কপাল নিজে তৈরি করতে হবে। আমি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করি, সেটা আমার বাবা গরিব থাকলে আমি গরিব, কিন্তু আমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করি তাহলে এটা আমার দোষ, কারণ আমি আমার নিজের সেই পজিশনে সেভাবে নিজেকে তৈরি করতে পারিনি। সেরকম আমি যদি, আমার বাবা যদি কম শিক্ষিত থাকে, সেটার জন্য তো আমার কোনো কিছু করার নেই, কিন্তু আমি যদি কম শিক্ষিত হয়ে মৃত্যুবরণ করি তাহলে এটা আমার দোষ, আমি নিজেকে তৈরি করতে পারি না। এখানে শিক্ষিত বলতে আমি একাডেমিক শিক্ষা বোঝাচ্ছি না। তো এই জন্য আমি বলবো যে আমাদের যারা যেই পেশায় আমরা বেছে নিব, মূলত আমাদের মাথায় রাখতে হবে আমার পড়াশোনা শেষ করার পরে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে ভাগ্যের উপর নির্ধারণ করা যাবে না। আমরা যদি একটা মানুষকে চিন্তা করি, একটা মানুষের চেষ্টা হচ্ছে তার মানুষটা, আর তার ভাগ্য যদি আমরা জিহ্বা পরিমাণ ধরবো, আমরা ভাগ্য, তার চেষ্টা হচ্ছে পুরো শরীর পরিমাণ। অর্থাৎ আমি এই পরিমাণ চেষ্টা করব, আমার ভাগ্যটাই আমাকে নিজের ভাগ্যটা নিজে নির্ধারণ করতে পারবো। তো আমি মনে করি এই প্রথমে যে কয়েকটি পয়েন্ট বলেছি, যে নিজের মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে, হ্যাঁ তবে এখানে আমাদের 2 জন শিক্ষক আছেন, হ্যাঁ আমি যেটা ওনাদের মুখ থেকে শুনেছি ভালো লেগেছে। পাশাপাশি আমিও বলি যে প্রপার গাইডেন্স দরকার। একজন শিক্ষক কলেজ লেভেলে বা অনার্স লেভেলে একজন শিক্ষার্থীকে যে গাইডেন্সটা দিবে, সেই গাইডেন্সটা সে পাস করে বের হয়ে আসার পর আর পায় না। এই জন্য প্রপার গাইডেন্স পেলে মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে হতাশাগ্রস্ততা থেকে বের হয়ে আসতে হবে এবং ভাগ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজের যদি আইটি নলেজ বা নিজের যদি ইংরেজির উপর দক্ষতা থাকে, সে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পেশায় সে সফলতা হবে, সেটা ব্যবসা হোক, উদ্যোক্তা হোক, বা সে বেসরকারি চাকরি হোক, সরকারি চাকরি হোক, যে পেশায় হোক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আবু জাফর রাশেদ স্যারকে। আমরা স্যারের কাছ থেকে হচ্ছে যে অনেক কথা শুনলাম, এবং এগুলা যদি আমিও এই অনুষ্ঠানটি এখন যা শুনছি এবং প্রোগ্রাম শেষে আবার দেখবো, যেহেতু আমিও সবেমাত্র পড়াশোনা শেষ করছি, এবং আরো আমি চিন্তা করবো যে এইগুলো আরো কিভাবে হচ্ছে মানে কাজে লাগানো যায়। আমরা জনাব হুমায়ুন কবির স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জনাব হুমায়ুন কবির স্যার, মিউট করা। হুমায়ুন কবির স্যার কি আমাদেরকে শুনতে পান? জনাব হুমায়ুন কবির স্যার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু হচ্ছে যে আবার নিচে পরে আবার আসবো। স্যার হয়তো বা নেটওয়ার্কের সমস্যা জনিত কারণে ভুগছেন। আমরা জনাব আরিফ হোসেন স্যারের কাছে যাবো। স্যার, আমরা অনার্স মাস্টার শেষ করার পর আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবার বা আমাদের সমাজের যে মানুষগুলো বলে যে একটি ছোট চাকরি নেওয়া, এবং করোনাকালীন সময় যেহেতু আমার পড়াশোনাও প্রায় শেষ হয়ে গিয়েছে এবং আমি কিছুদিন হিজলাতে ছিলাম করোনার সময়, তো তখন সবাই বলতেছিল যে হচ্ছে যে শামীম খুব ভালোই তো পড়াশোনা করেছিলা, মানে ভালো রেজাল্ট করছিল এসএসসি ইন্টারমিডিয়েটে, পরবর্তীতে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করলা, কিন্তু তোমার কি কোনো চাকরি হচ্ছে না যার জন্য তুমি বাড়িতে আসছো? এবং আমি সেই লজ্জা এড়ানোর জন্য আমি বরিশাল চলে আসছি। আমি তো দেখতে পাচ্ছি যে আর মানে বাড়িতে থাকলে লজ্জা, মানুষ এত পরিমাণ, সবাই একই কোশ্চেন, বের হয়নি বাসা দিয়ে কি করছো,
কোনো জব হচ্ছে না কেন স্যার? এখন স্যার আমাদের কি আমাদের বড় হওয়ার পিছনে বা একটা ভালো জব, সবাই তো একটি ভালো জবের আশা করে, আমরা সবাই প্রত্যাশা করি সেটাই স্যার। সেই ক্ষেত্রে একটি ছোট জব নিয়ে পরবর্তীতে আবার একটি ভালো জবের জন্য চেষ্টা করা, সেটা কি ঠিক, নাকি হচ্ছে যে একটু সময় নিয়ে একটি নিজের একটি গন্তব্য স্থানে পৌঁছানো সেটা উদ্দেশ্য? স্যার আপনার কাছে সেটা জানতে চাইবো একটু। ধন্যবাদ শামীম আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু জায়গায় একটু দ্বিমত করবো যে আমি সময় নিয়ে প্রস্তুত হব, সময়টা তো আমার যখন গ্রাজুয়েশন আমি করতেছি তখনই আমার সময়, প্রপার সময়। আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করতেছি তখনই আমার প্রপার সময়। আমি তখন আমাকে তৈরি করব, আমি আফটার কমপ্লিশন মাই পোস্ট গ্রাজুয়েশন আমাকে প্রস্তুত করবো সেটা না। একজন সচেতন ছাত্র সে তার গ্রাজুয়েশন যখন শুরু করে তখন থেকে তার স্বপ্নটা সে দেখতে শুরু করে যে সে কি করবে। তো সেই জায়গা থেকে তো আমি বলবো যে স্বপ্নটা আমাদের হওয়া উচিত অনেক বড়। আমরা যদি স্বপ্নটা অনেক বড় থাকে আমরা ওইটা পর্যন্ত পৌঁছতে না পারলেও কাছাকাছি যাব। আর স্বপ্ন যদি ছোট থাকে তাহলে আমরা সেই ছোট স্বপ্নটাই বাস্তবায়ন করব। তো আমাদের দেশের যে কিছু ব্যবস্থা আছে আসলে আমরা সবাই দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশ কলোনির আনতে থাকার কারণে আমাদের একটা সেন্টিমেন্ট ওইভাবে গ্রো হয়েছে যে আমাদেরকে চাকরি করতে হবে, যেটা জনাব পীযূষ কান্তি বললেন যে মানে অফিসার হতে হবে, এইটা যে একজন শিক্ষক সে শিক্ষক পরিচয়ের সে শিক্ষা ক্যাডার সেইটা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একজন ডক্টর সে ডক্টর সেটা না করে। তো আমরা যদি যারা এই প্রফেশনে আছেন সবাই যদি এটা করে তাহলে তো আসলে তারা নিজেদেরকেই ছোট করতেছেন, তারা বুঝতেছেন অথবা না বুঝে করতেছেন যেটাই করে। তো আমরা এটা আশা করব। তবে রাষ্ট্রের কিছু দায় আছে। আমি যদি বলি যে রাষ্ট্র কাদেরকে বেশি প্রিভিলেজ দিচ্ছে সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় স্টুডেন্টদের মধ্যে। তো রাষ্ট্র এখন কিছু কিছু জায়গায় আমাদের যে বাস্তবতা এরকম আমরা মনে করতেছি যে বিসিএস ক্যাডার হওয়া মানে একটা সিকিউর রাষ্ট্র আমাকে সকল প্রকার প্রোটেকশন দেবে, যার কারণে একজন শিক্ষক সে মনে করতেছে কি না আমার এই প্রফেশনের চেয়ে আমি যদি ক্যাডার পরিচয় দিই তাহলে ওইটা বেশি বেটার। সেই জায়গা থেকে একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, একজন মেডিকেলের স্টুডেন্ট, তাদের প্রতি রাষ্ট্র হিউজ ইনভেস্টমেন্ট করে। এই যে রাষ্ট্রের ইনভেস্টমেন্টটা আসে এই ইনভেস্টমেন্টটা আসে কিন্তু জনসাধারণের ট্যাক্সের টাকা থেকে। এখানে একজন ভিক্ষুকের টাকাও আছে। একজন ভিক্ষুক তার ডেইলি যে নিডস গুলো আছে সেগুলোকে কমপ্লিট করার জন্য তাকে প্রোডাক্ট পারচেজ করতে হয়, সেখানে সে পরোক্ষভাবে ট্যাক্স দিচ্ছে সরকারকে। তাহলে আমি সরকারের টাকা নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি, আমি মেডিকেলে পড়াশোনা করতেছি, কিন্তু আমার প্রফেশন দেখা গেল যে আমি আমার প্রফেশন এবং আমার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে রিলেশনশিপ থাকতেছে না। তো সেই জায়গা থেকে কিছুটা দায় আমাদের রাষ্ট্রেরও আছে। রাষ্ট্র তার সকল পেশার লোকজনকে প্রায়োরিটি বেসিসে তাকে মূল্যায়ন করতে পারতেছে না, অথবা আমাদের সিস্টেম হোক যে দীর্ঘদিন ব্রিটিশ কলোনির আন্ডারে থাকার কারণে আমরা যে লেগাসি আমরা কন্টিনিউ করতেছি সেটার কারণে হোক যে জনাব পীযূষ কান্তি আমার কথা ভালো লাগছে যে আমাদের কেন আমরা যে টেকনিক্যাল দিকে আমরা যাচ্ছি না। কারণ সেটা আমারও মাঝে মাঝে অবাক লাগে যে টেকনিক্যাল যে এডুকেশন গুলো আছে, আমাদের যে ভোকেশনাল যে এডুকেশন গুলো আছে সেই জায়গায় সরকারের যে ইনভেস্টমেন্ট প্রচুর ইনভেস্টমেন্ট আছে, কিন্তু সেই অনুযায়ী আমরা এটার অ্যাডভার্টাইজমেন্ট প্রচারণাটা আমাদের সেই অনুযায়ী নেই, যার কারণে আমরা এখানে যাচ্ছি না। এখানে কিন্তু যদি আমাদের প্রচারণাটা ওইভাবে থাকতো তাহলে এখানে রাষ্ট্র প্রচুর খরচ দিচ্ছে, যারা এখানে স্টুডেন্ট তাদেরকে রাষ্ট্র স্কলারশিপ দিচ্ছে, বিভিন্নভাবে মোটিভেটেড করার চেষ্টা করতেছে, বাট কিছুটা প্রচারণার মানে অভাব, আমি যেটা বলবো যে প্রচারণার অভাব এখানে আছে, যার কারণে তারা মানে পাচ্ছে না। পাশাপাশি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের একটা শিক্ষা ব্যবস্থা এখানে আমরা নবম শ্রেণী থেকে আমাদের ভাগ হয়ে যায়। এখানে আমি বলবো যে সায়েন্স, আর্টস, কমার্স, যে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই আমরা দেখবো যে সেখানে আসলে ভাগটা ও লেভেল এ লেভেল পড়ার পরে গিয়ে ভাগটা তাদের ওইখানে চলে আসে, বা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সবাই একই সাবজেক্ট পড়ে। তখন ডিসিশন নিতে একজন অষ্টম শ্রেণী পাস করা একজন স্টুডেন্টের পক্ষে পরবর্তীতে সে কি করবে তার লাইফে ডিসিশন নেওয়া সত্যিকার অর্থে কঠিন, যদি না তার প্রপার কোনো গাইডেন্স থাকে, যদি তার অভিভাবক লেভেলে যদি সচেতন কেউ না থাকেন, অথবা তার স্কুল লেভেলে যদি এরকম কোনো শিক্ষকের সান্নিধ্যে না আসেন যারা সত্যিকার অর্থে জানে শোনেন এবং বাস্তব অভিজ্ঞতা আছে। কারণ আমরা যখন
একজন হয়তো সায়েন্সে যদি যেত সে ভালো করার তার সুযোগ ছিল, বাট সে অষ্টম শ্রেণী পাশ করার পরে সে আর্টসে চলে গেছে অথবা কমার্সে চলে গেছে, অথবা খুব উদ্যোক্তা হওয়ার তার ইচ্ছা, সে সে সায়েন্সে না পড়ে সে চলে গেছে মানে কমার্সে না পড়ে সে সায়েন্সে চলে গেছে। এই জায়গাগুলো থেকে আমাদের রাষ্ট্রকে আরো বেশি আমি মনে করি যে মানে সচেতন হতে হবে, এবং রাষ্ট্র তার সকল নাগরিককে, সকল পেশার লোকজনকে যথাযথ সম্মান দিতে হবে। কারণ একজন আজকে যে আমাদের আবু জাফর রাশেদ সম্মানিত আলোচক, তিনি আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছেন, কিন্তু আজকে তিনি প্রশাসন ক্যাডারে আছেন। যে এগ্রিকালচার ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ তিনি পোস্ট গ্রাজুয়েশন করেছেন। হ্যাঁ, অবশ্যই, কিন্তু তার ডিসিপ্লিনটা চলে আসছে মানে অ্যাডমিন ক্যাডারে। এই জায়গা থেকে কেন সে অবশ্যই সেটা যোগ্যতা দিয়ে এখানে আসছেন, এটা নো ডাউট। বাট যদি রাষ্ট্র তার যে পড়াশোনাটাকে যদি প্রপারলি কাজে লাগাতে আরো বেশি, তার মানে পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা যদি পেশার সাথে কাজে লাগাতো, যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমাদের দেশ অনেক ভালো করছে, আমরা এগ্রিকালচারে অনেক এগিয়ে গেছি এগুলো ব্যবহার করে, তো সেই জায়গা থেকে তিনি মনে করেছেন যে না, তার ওইটার চেয়ে এখানে অপরচুনিটিস গুলো অনেক বেশি বা রাষ্ট্রকে বেশি সার্ভ করার সুযোগ আছে, ওই জন্য হয়তো এই পেশাটায় চলে আসছেন। কিন্তু যদি উনি ওনার ডিসিপ্লিনে যদি রাষ্ট্র আরো ফেসিলিটিস সেখানে প্রোভাইড করতে পারতো, তাহলে হয়তো উনি এখানে আসার চিন্তা করতেন না। তো সেই জায়গায় রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে যে আমরা যে ডিসিপ্লিনের আমরা এডুকেশন প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টদেরকে, সেই অনুযায়ী তাদেরকে উপযুক্ত জব তাদের জন্য প্রোভাইড করার রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর আমরা যে কোন ইউনিভার্সিটিতে পড়বো, কোন কলেজে পড়বো, এটা আসলে মূল বিষয় না। যে আমাদের সামনে একদম মানে জ্বলন্ত প্রমাণ যে পীযূষ চন্দ্র দে, উনি সরাসরি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি কলেজ থেকে পড়ে। এখন যে বর্তমান প্রেক্ষাপটের যে লুক্রেটিভ জবগুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে অ্যাডমিন ক্যাডারে উনি এসছেন। তো এটা বলা যায় যে আমি যেখানেই থাকি না কেন, আমি হতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি, হতে পারে ঢাকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি, হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, সেটা বিষয় না। আমাকে ম্যাটার করে যে আমি নিজেকে একজন স্টুডেন্ট ভবিষ্যতের জন্য তাকে কতটুকু উপযুক্ত করে গড়ে তুলতে পারেন, ওই অনুযায়ী সে যদি চাকরি পাবে। এখন আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যে সবাই যে প্র্যাকটিক্যাল লাইফে সফল মানুষ হন এরকম ভাবার কোনো সুযোগ নাই। আর শামীম, তুমি যে বলেছো যে তুমি এলাকা থেকে চলে আসছো, যে মানুষ জিজ্ঞেস করে, এটা মানুষের মানে একটা টেন্ডেন্সি, হয়তো তোমাকে মানে ভালোবাসে, যার কারণে তোমাকে দেখেছে যে তুমি একজন ব্রাইট স্টুডেন্ট, তোমাকে আছে প্রত্যাশাটা অনেক বেশি। তবে প্রত্যাশাটা সাধারণ মানুষের চেয়ে তোমার নিজের প্রত্যাশাটা তোমার কাছে অনেক বেশি প্রায়োরিটাইজ মানে প্রায়োরিটি দেওয়া উচিত, যে তুমি কি করবা, স্বপ্ন দেখো তুমি বড়। আর পোস্ট গ্রাজুয়েশন কি কমপ্লিট হয়েছে? এখনো সময় আছে, সময় চলে যায়নি, যে সময় আছে যে উপযুক্ত করে তোলার জন্য। আমাদের যারা স্টুডেন্ট বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলোতে, যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আজকে যারা অনুষ্ঠান দেখছেন, আমার সকলের প্রতি যে রিকোয়েস্ট, যে নিজেকে কোনো অবস্থায় মানে মানে মাইনরিটি কমপ্লেক্সিটিতে ভোগার কোনো সুযোগ নাই, বা যে আমি পারবো না এইটার কোনো ভাবার কোনো মানে সুযোগ নাই, যে বা ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভোগার সুযোগ নাই, যে আমি ইনফেরিয়র, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সুপেরিয়র, অথবা বুয়েটে পড়ে দে আর সুপেরিয়র, অথবা যারা মেডিকেলে পড়ে তারা সুপেরিয়র। আমরা প্রত্যেকের জায়গায় সুপেরিয়র। আমরা প্রত্যেকের মধ্যেই অপরিমেয় শক্তি আছে দেশকে কিছু দেওয়ার মতো। সেই ক্ষেত্রে দেশও আমাদের এগিয়ে আসতে হবে, দেশেরও সেই জায়গায় অনেক ভূমিকা রাখার জায়গা আছে। এবং ব্যক্তি আমি, রাষ্ট্র আমাকে সবসময় যে রাষ্ট্র আমাকে ফেসিলিটিস দিচ্ছে, যার কারণে আমাকে যে আমি যদি আজকে আমরা পাবলিক এবং প্রাইভেট জায়গায় যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখছি যে পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি কলেজের স্টুডেন্টরা অনেক কম খরচে পড়াশোনা করতেছে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক বেশি খরচ। এই খরচটা কিন্তু রাষ্ট্র আমাদেরকে দিচ্ছে, এটা রাষ্ট্র আমাদেরকে কন্ট্রিবিউট করতেছে। তো আফটার কমপ্লিশন আওয়ার গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন, উই হ্যাভ টু রিপে টু দ্য স্টেট, আমাদেরকে দিতে হবে। এখন সেই জায়গায় যারা জব সিলেক্ট করবে তাদের এইটাও উচিত যে যেই সেক্টরে আমি গেলে সরাসরি
আমার দেশের মানুষকে, যারা দেশের মালিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই জনগণ যারা রাষ্ট্রের মালিক, তাদেরকে সেবা করার সুযোগ আছে, রাষ্ট্রকে সরাসরি সেবা করার সুযোগ আছে। সেই জায়গাগুলো আমি যদি একজন শিক্ষক হই, আমি যদি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করি, আমি আমার একাডেমিক এক্সেলেন্সির জায়গায় যদি আমার ক্লাসরুম পারফরমেন্স ভালো থাকে, আমি যদি তাদেরকে ভালো শিক্ষা প্রোভাইড করতে পারি, সেটা রাষ্ট্রের অনেক বড় সেবা। যিনি ডক্টর, তিনি যদি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, তিনি যদি রেসপন্সিবিলিটি নিয়ে তার যে ডিউটির আওয়ারটা, সেই আওয়ারটা যদি সঠিকভাবে পালন করেন এবং এই দেশের মানুষের যে তার শিক্ষায় যে সাধারণ মানুষের যে কন্ট্রিবিউশন, সেটার কথা মাথায় রাখেন, তাহলে অনেক কিছু দেওয়ার সময় একজন ইঞ্জিনিয়ার একটা রাষ্ট্রের মানে অনেক কিছু ডিপেন্ড করে যে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উপরে। তাই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করেন ইঞ্জিনিয়াররা, তো তারা যদি মানে সিনসিয়ার হন, তারা যদি অনেস্ট হন, তাদের রেসপন্সিবিলিটির জায়গা যদি ঠিক থাকে, তাহলে অনেক কিছু করা সম্ভব। পাশাপাশি আমি যদি রাজনীতিবিদদের কথা বলি, একজন সৎ রাজনীতিবিদ অনেক কিছু করতে পারে। আমরা যদি বঙ্গবন্ধুর দিকে তাকাই, সেই টুঙ্গিপাড়ার অজপাড়া গায়ে 1920 সালে, সেখানকার যদি এখন আমরা দেখি যে ভালো রাস্তা আছে সেখানে যাওয়ার, কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আমরা দেখেছি যে তাদের বাড়ির চারদিকে যে জলাশয় ছিল, কোনো জায়গায় যেতে হলে তাদেরকে নৌকা করে আগে রাস্তায় উঠতে হতো, তারপরে তাদেরকে অন্য জায়গার সাথে সংযোগ স্থাপন করতে হতো। সেই অজপাড়া গায়ের একটা ছোট্ট মানুষ, সেই মানুষটা ব্রিটিশ আমলে 1939 সালে মাত্র 19 বছর বয়সে তৎকালীন ভারতবর্ষের যে দুইজন প্রমিনেন্ট লিডার শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন তার নিজের যোগ্যতা বলে, এবং নিজের যোগ্যতা বলে এইখান থেকে গোপালগঞ্জ থেকে গিয়ে কলকাতা ইসলামিয়া কলেজে সে জিএস নির্বাচিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ চ্যাপ্টার, পাকিস্তান চ্যাপ্টারে এসে সে যা করেছে সেটা এখন ইতিহাস। যে আজকে তার জন্য, তার ভূমিকার জন্য আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি। আমরা জানি যে আজকে যে চাকরির ক্ষেত্রে যে স্বাধীন বাংলাদেশে আমরা অনেক চিন্তা করতেছি। আজকে বাংলাদেশের অনেকগুলো জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় যারা আমরা যদি 1971 পূর্ব সময়টা দেখি, আমাদের এখানে অনেক যোগ্যতা সম্পন্ন লোক থাকা সত্ত্বেও যে অনেক অ্যাডমিন ক্যাডারে যেতে পারেন নাই, অনেকে আর্মির যে পদ আছে সেই পদগুলোতে তারা বড় পদে যেতে পারেন নাই, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেতে পারেন নাই। ইভেন খেলাধুলা এটাও করে, অনেক কিছু করা যায়, সেটা আমাদের যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারা আমাদের সামনে আইডল। যে শুধু মানে একাডেমিক এক্সেলেন্সি থাকলেই যে হবে সেটা না। আমি সত্যি কথা, আমার ভিশনটা থাকতে হবে। আমি যেই কাজটা করব সেই কাজটার মধ্যে আমার সততা থাকতে হবে, ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে, আর দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম যদি না থাকে তাহলে আমি যেই প্রফেশনে যাই আমি রাষ্ট্রকে কিছু দিতে পারবো না, বা রাষ্ট্র আমার কাছ থেকে খুব বেশি উপকৃত হবে না। বাট ভিশনটা থাকতে হবে, দেশপ্রেম এবং রাষ্ট্রকে দেওয়ার মতো কিছু। তাহলে আমরা যেখান থেকে যাই, যে পেশা আমরা পছন্দ করি, সেই পেশা থেকে রাষ্ট্রকে দেওয়ার মতো অনেক কিছু আছে। জি স্যার, জি স্যার, জি স্যার। আমরা আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই এই কথাগুলো নিয়ে। আমাদের জনাব হুমায়ুন কবির স্যার আমাদেরকে কি শুনতে পান? জনাব হুমায়ুন কবির স্যার মিউট করে আছে। হুমায়ুন কবির স্যার মিউট করা আছে। হুমায়ুন কবির স্যার আমাদেরকে কি শুনতে পান? আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে, একটু মাইক্রোফোনটি আনমিউট করতে হবে জনাব হুমায়ুন কবির স্যার। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু জনাব পিজুৎ চন্দ্র দে স্যার কাছে যাব এবং স্যার কাছে জানতে চাইবো যে স্যার মানে আপনিও তো, আমরা যতটুকু আমি জানি না অথেন্টিক একটা সোর্স থেকে না, আপনি অনার্স মাস্টার শেষ করার পরে একটি সরকারি স্কুলে কিছুদিন শিক্ষকতা করছেন, পরবর্তীতে আপনি অ্যাডমিন ক্যাডারে বর্তমানে, এরপরে দীর্ঘদিন অন্য পেশায় ছিলেন, এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মেহেন্দিগঞ্জে আছেন। স্যার সেই জায়গাটা দিয়ে স্যার মানে অনার্স মাস্টার শেষ করার পর অন্য একটি চাকরিতে জয়েন করাটা বা তার পরবর্তীতে মানে সেই জায়গা থেকে প্রিপারেশন নিয়ে আবার ভালো একটি জব করাটা, এটা কতখানি স্ট্রাগল, বা আপনি কি মনে করেন যে ওইটা গ্রহণ করাটাই বেস্ট ছিল আপনার জন্য, নাকি একসাথে প্রিপারেশন নিয়ে নিজের যেই জায়গাটাতে যাওয়ার গন্তব্যটা সেটাকে ফোকাস করা উচিত? ধন্যবাদ শামীম। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে কি?
আমি আমাকে শোনা যাচ্ছে কি? আচ্ছা, তো আপনি যে এই প্রশ্নটি করলেন, ভাইটাল প্রশ্ন। আমি প্রথমেই বলেছি, একটু উৎসাহিত করেছি উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের যারা লিসেনার আছে আজকে, যারা শ্রোতা আছেন, বিশেষ করে তরুণ শিক্ষার্থী যারা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাবছে, তাদের জন্য আমি একটু উদ্যোক্তা হওয়ার, তাদেরকে একটু পাঞ্জেন্ট, একটু জাস্ট তাদের ব্রেইনে একটা আইডিয়া ছুড়ে দিলাম যে উদ্যোক্তা হওয়া যেতে পারে। আর এরপরে আসছি আমরা যে এর পাশাপাশি আমরা যেমন একদম শিশু শিক্ষার্থী বা একদম কিশোর অবস্থায় আমাদের গার্জিয়ানদের জন্য, যেটা যে হয়তো আমাদের রেগুলার স্টাডির পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষার দিকে একটু জোর দিতে পারেন আমাদের অভিভাবকরা, শ্রদ্ধা অভিভাবকরা, যাতে তাদের সন্তানদেরকে নিয়ে কেরিয়ারের এই টার্মিনেশন পিরিয়ডে খুব দুশ্চিন্তাগ্রস্ত হতে না হয়। এই পর্যায়ে আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে কোন একটা বেটার জব পেতে গেলে, স্পেসিফিক করে দিয়েছে যে চাকরির জন্যই যদি আমি টার্গেট করি, সেই ক্ষেত্রে আমাকে কি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সকল কাজ বন্ধ রেখে আমাকে শুধু সেটার জন্যই তপস্যা করা উচিত কিনা? আমি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে একেবারেই না, কোনোভাবেই। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে একদিনও বেকার ছিলাম এ কথা বলতে পারবো না, মানে সুযোগ ছিল না আমার। আমি মাস্টার্স পরীক্ষা যেদিন শেষ হয়েছে, কলেজ সেকশনে ইংরেজির শিক্ষক হিসাবে জয়েন করেছিলাম বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে, একদম আমাদের বেলস পার্কের সাথে, কমিশনার স্যারের বাংলোর সাথে। তো এরপরে অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা ফেল করেছি। আমি চাকরি করবো এরকম কি আমার সিদ্ধান্ত ছিল। এবং শিক্ষকতা আমার পছন্দের একটি পেশা, ভীষণ পছন্দের একটি পেশা। আমি 30তম বিসিএস এ প্রশাসনে চাকরি করার পাশাপাশি 31তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে আমার প্রথম পছন্দ হিসাবে যখন আমি পাই, না প্রথম না, সরি, দ্বিতীয় পছন্দ হিসাবে, তখন আমি সেখানে যোগদান করার জন্য আমি চলেও গিয়েছিলাম, ছুটি নিই। কিন্তু পরবর্তীতে আমার মানে অভিভাবকরা সম্মত হননি বিধায় হয়তো আমাকে কলেজ শিক্ষক হওয়া হয়নি। আমার পটুয়াখালী গভর্নমেন্ট কলেজে আমার পোস্টিং হয়েছিল। তো যাই হোক, এবং আমি সেই ক্ষেত্রে এই কাজগুলো যখন আমার এই চাকরিগুলো হচ্ছে, একটা বছরে আমার প্রায় 5টা চাকরি হয়েছিল সরকারি প্রথম শ্রেণীর। তো এই ক্ষেত্রে আমি কোনোদিনই বেকার ছিলাম না, এবং সবসময় প্রথম থেকেই আমি এই বরিশাল মডেল কলেজে আমি প্রায় 2.5 বছর শিক্ষকতা করেছি। আমার মাস্টার্স এর রেজাল্ট 1 বছর সময় লেগেছিল, এর মধ্যে বিভিন্ন পরীক্ষা দিয়েছি, ফেল করেছি, কোনোটা চাকরি হয়েছে, যাইনি। ব্যাংকে আমার হয়েছিল, আমি জয়েন করিনি, বা ভালো লাগেনি, মনে হচ্ছিল যে পারবো না বা আমার সাথে যায় না এরকম। পরীক্ষা দিয়েছি, তখন একটা জব সিকিউর করা প্রয়োজন এই কারণে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের শিক্ষার্থী যারা আছেন, বিদ্যার্থী যারা আছেন, যারা কেরিয়ার গঠনের জন্য চিন্তা করছেন, তাদেরকে বলবো যে বসে থাকার কোনো সুযোগই নাই। আপনি যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন বলে হয়তো ভাবছেন, বসে আছেন, এই বছরে আপনার ভিতরে একটা হতাশা ব্যাপকভাবে ঘিরে বসতে পারে। একটা খুব বাজে সময় যাবে। আপনার 24 আওয়ার্স এ ডে, একটা দিনে 24 ঘন্টা সময় শুধু পড়ে আর নৈত্য নৈমিত্তিক কার্যাবলী করে আপনি পার করে দিবেন, এটা ভীষণ টাফ। আপনাকে অবশ্যই কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, থাকা প্রয়োজন, অন্তত হতাশা দূরীকরণ করার জন্য। তবে পাশাপাশি আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যদি টার্গেট থাকে যে হ্যাঁ, আমি ধরে নিলাম যে আমি জাস্ট হিসাবে আর কি, উদাহরণ হিসাবে ধরে নিলাম যে আপনি বিসিএস এর জন্যই মনে করেন ট্রাই করছেন, যে বিসিএস অবশ্যই আপনি নির্দিষ্ট যে ক্যাডার সেটাকে আপনি পছন্দ হিসাবে দিতে পারেন, কিন্তু এই ক্যাডার না হলে আমি করবো না, এরকম কি খুব কম, রেয়ার ক্ষেত্রে 2-4 জন খুব যারা ভীষণ কনফিডেন্ট তাদের ক্ষেত্রে হতে পারে। আমি অতটা ছিলাম না, এবং আমি আমার যারা লিসেনার তাদেরকে আমি এই পরামর্শ দেবও না। আপনি ক্যাডার সার্ভিসের জন্যই হয়তো আপনি খাটছেন বা আপনার টার্গেট, তো সেই ক্ষেত্রে আপনি পাশাপাশি কোনো একটা জব করতে পারেন। অবশ্যই সেই জবটা এমন না হয় যে আপনার 18 ঘন্টা সময়, 12 ঘন্টা সময় কেড়ে নিয়ে যাচ্ছে, এরকম জব নয়। একটি পাশাপাশি যে কোনো, হয় শিক্ষকতা হতে পারে, অন্য যে কোনো চাকরি হতে পারে, এনজিওতে হতে পারে, আপনি কোনো একটা কাজ করার পাশাপাশি আপনি যদি পড়াশোনাটা আপনাকে কন্টিনিউ করতে হবে যদি জবে যেতে চান, বা আপনি যে কাজই করতে চান না কেন। আপনাকে ওই যে আমাদের কিন্তু পূর্ববর্তী বক্তা আমাদের আরিফ হোসেন, উনি বলেছেন যে সময়টাকে খুব ইউজফুল একটা টাইম আপনাকে পাস করতে হবে। আমি বলবো ইউজফুল অবশ্যই, এবং সেটা শুধু পড়াশোনার মাধ্যমে ইউজফুল না, আপনাকে আনন্দ কেড়ে নিতে হবে সেখান থেকে, আপনাকে সেখান থেকে আপনার আড্ডার সময়টাকে বের করে নিতে হবে, কোনোটাই আপনি ছাড়তে পারবেন না। হ্যাঁ, আপনাকে এই প্রত্যেকটা জিনিস আমাদের পার্ট অফ লাইফ, এটা কোনোটাই আপনার ছেড়া যাবে না। তবে বিশেষ করে মনোযোগী হওয়া প্রয়োজন। এখন বিশেষ করে যে ট্রেনটা দেখা যাচ্ছে, যেমন আমার একটা ভাগ্নি, সে পড়াশোনা করছে জাহাঙ্গীরনগরে, কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে, মামা আমি বিসিএস পরীক্ষার জন্য কি কি পড়বো,
এইটা একেবারে অতিরিক্ত, আমি বলবো এতটা সিরিয়াসনেসের প্রয়োজন নাই আমার মতে। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেক দূরে তাকালে কিন্তু ঝাপসা দেখায়, আপনাকে কাছে তাকাতে হবে, নিকটবর্তী আপনার সামনে যেটা আসছে সেটা করতে হবে। when you are to study you have to study। আপনি স্টাডি করতে বসে যদি চিন্তা করেন যে কালকে আমি আড্ডায় গিয়ে কি কি বলবো, তখন আপনার স্টাডিটা ব্রেক হবে, সেটা হবে না। তো ফলে অনেক দূরে তাকানো যাবে না, তাহলে আপনি কুয়াশার মতো সব গোলা গোলা দেখবেন। আপনাকে নিকটবর্তী একটা লক্ষ্য নিয়ে সেইটাকে প্রথমে পাস করতে হবে। এবং যখন পড়ার টাইম, যখন আপনি অনার্স গ্রাজুয়েশন করছেন, তখন অবশ্যই আপনার গ্রাজুয়েশনে যেন আপনার আপনি আপনার জায়গায় যেন আপনি সেরা সর্বসেরাটি অর্জন করতে পারেন, সেই চেষ্টাটা আপনার অব্যাহত থাকতে হবে। পাশাপাশি আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার নেটটা কিসে, আপনি কোন দিকে যাবেন, বিসিএস এর জন্য, নাকি আপনি একটা প্রাইমারি চাকরি হলে আপনি খুশি হচ্ছেন, নাকি সরকারি হাই স্কুলের চাকরিটা আপনার কাছে ভালো মনে হচ্ছে, নাকি পাশাপাশি মনে করেন যে আপনার হয়তো যে না আমি অন্য যেমন সিএনএফ ব্যবসা করব, তখন সেটা কিন্তু আলাদা, আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে আপনি কোন দিকে যাবেন প্রথম। এরপর চাকরি যদি আপনি করতে চান, ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে টাকায় চাকরি হয়। আমি পীযূষ চন্দ্র দে, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার, মেহেন্দিগঞ্জ, আপনাকে অ্যাসিউরেন্স দিচ্ছি বাংলাদেশে বিনা পয়সায় চাকরি হয়। আমার অনেকগুলো চাকরি হয়েছিল বিনা পয়সায়। এবং আমি বিশ্বাস করি এখানে যারা আজকে আলোচক হিসাবে আছেন, আমাদের সঞ্চালক ব্যতীত, যেহেতু তিনি এখনো চাকরি করেন না, এই চারজনের কেউই কোনো টাকা পয়সা দিয়ে চাকরিটা আসে না, আমি এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি। হ্যাঁ, ফলে মাথা থেকে চাকরি না হইলে যে আমার পয়সা দেয়নি বিধায় চাকরি হয়নি, যারা পয়সা দিয়েছে তাদের চাকরি হয়েছে, এইটা যদি, এই বিশ্বাস থেকে যদি আপনি বেরোতে না পারেন, আপনার ভালো জব হবে না, হবে না, হবে না। আপনি লিখে নিতে পারেন, এটা আমি বানিয়ে দিলাম, মানে জাস্ট বানিয়ে দিলাম, আমার এটা অমীয় বাণী হিসাবে আপনি লিখে রাখতে পারেন টাইম এবং ডেট দিয়ে। আপনি যখন বিশ্বাস করবেন যে এই মুহূর্তে যে টাকা ছাড়া চাকরি হয়, তখনই আপনার চাকরির জন্য আপনার যোগ্যতাটা তৈরি হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং কনফিডেন্সটা আপনার ভিতরে আসবে। চাকরি হয় না, একবার না পারিলে দেখো শতবার, 100 বার দেখতে হবে। এবং আমরা মান্নাদের গান শুনি যে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এতটা পথ আসবে। হ্যাঁ, আমরা অনেক দূর যেতে পারবো না যদি সেই বিশ্বাস আমাদের ভিতর না থাকে। আর এপারে বলবো যে বাংলাদেশের মানুষ, এই দেশের মানুষ এই জমিনে বসে কোনো সফিস্টিকেটেড ট্রেনিং ছাড়া, কোনো প্রকার অস্ত্র ছাড়া, খুব হাই লেভেল মানে খুব হাই কোয়ালিটির অস্ত্র ছাড়া মাত্র 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের মতো দুর্দর্শ বাহিনীকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে দেশটাকে স্বাধীন করেছে ঘোষণা দিয়ে, সেই দেশের সন্তান হয়ে আপনি একটি জব ম্যানেজ করতে গিয়ে আপনাকে বেগ পেতে হবে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। তো আপনি যদি বিশ্বাস রাখেন নিজের উপর, আমি বিশ্বাস করি যে আপনার ইপ্সিত লক্ষ্যে আপনি পৌঁছবেন এবং পৌঁছবেন। আপনাদের সকলে আজকে যে সময় দিয়েছেন এবং যেই বক্তব্য দিয়েছেন, আমি খুব নগণ্য মানুষ, সেখানে যেটুকু বলেছি, বিশেষ করে আবু রাশিদ স্যার আছেন, স্যার আরেকবার আসবো, তখন আমি এই কথাগুলো আপনার কাছ থেকে শুনবো। স্যার হচ্ছে যে জনাব হুমায়ুন কবির স্যার, আমি স্যারের কাছে বারবারই যেতে চাই, কিন্তু হচ্ছে লাকি যে আমি তাকে রিচ করতে পারি না। আমি হচ্ছে যে জনাব হচ্ছে আবু জাফর রাশেদ স্যারের কাছে যাবো এবং স্যারের কাছ থেকে অনেক কথাগুলো শুনবো। স্যারের কাছে আমার যতদিন খুব অল্প পরিচয় হচ্ছে যে, এবং যেটা মনে হয়েছিল স্যার একজন সবার জন্য অনেক হেল্পফুল একজন মানুষ, এবং যার কাছে যে কোনো সময় আমরা যদি কোনো সহযোগিতা চেয়ে থাকি স্যার অবশ্যই চেষ্টা করেন, এবং তার জায়গা থেকে তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপর আমাদের কাছে সময় দিয়েছেন। স্যার আপনার কাছে একটা জিনিস আমি বলবো স্যার, আমি ইন্টারমিডিয়েট বরিশাল অমৃতলাল দে কলেজ শেষ করার পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে 1 বছর পড়েছিলাম, এবং পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছিলাম। মানুষের মধ্যে একটি জিনিস, আমি যখন বাড়িতে ছিলাম অনার্সে পড়ে অনেক ছেলে, আমার ছোট ভাই বা আমার সেম ক্লাসমেট বা আমার কিছু বড় ভাইরা, তারা জিজ্ঞাসা করে যে আমরা যদি টেক্সটাইলে পড়ি বা কারিগরি শিক্ষা পড়ি কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি কিংবা অন্য যে কোনো একটা সেক্টরে পড়ি, তাহলে আমরা সরকারি চাকরি পাবো না, অর্থাৎ আমরা গভর্নমেন্টের যে কেডার অফিসার গুলো আছে সেগুলোতে আমরা চাকরি করতে পারবো না, আমাদের শুধুমাত্র, আমি যেহেতু টেক্সটাইলে পড়ছি, এক কথা আমাকে গার্মেন্টসে চাকরি করতে হবে। এই যে আমাদের মধ্যে বা আমাদের জুনিয়রদের মধ্যে এই যে একটা থিং, ওদের মধ্যে যেহেতু বর্তমান গভর্নমেন্ট হচ্ছে কারিগরি কিংবা কৃষি এইগুলোর উপরে অনেক জোর দিচ্ছে, এই ক্ষেত্রে আপনি যারা শুনছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই জবাব কি আমার কাছে চাইছে রে? শামীম মাহমুদ শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সম্ভবত আমাদের আজকের এই আলোচনার আমরা শেষ দিকে চলে এসেছি, পর্যাপ্ত সময়ও নেই। আমাদের আগে দুজন বক্তার আমরা বক্তৃতা শুনেছি, আমাদের জনাব হুমায়ুন কবির, উনার কথা আমরা শুনতে পাইনি, এটা আমাদের ব্যাড লাক, হয়তো এখানে নেটওয়ার্কের সমস্যা হয়তো বা। আমাদের আরিফ হোসেন, উনি অনেক সুন্দর বলেছেন, উনার ওখানে একটি পয়েন্ট ঠিক আছে। আমি মনে করি যে আমাদের হয়তো আমরা চাকরি বা পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা কোন পেশায় যাব এটা বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা হয়তো চিন্তা করি যে আমার ওই পেশাতে টাকা আছে কিনা, সম্মান আছে কিনা, ক্ষমতা আছে কিনা। এই বিষয়টি আমাদের যারা পড়াশোনারত অবস্থায় আমরা এই জিনিসগুলো চিন্তা করি যে আমি পড়াশোনা শেষ করব, আমি যেই পেশায় যাব সেখানে ক্ষমতা আছে কিনা, টাকা আছে কিনা, সম্মান আছে কিনা। পাশাপাশি আমাদের আরেকজন বক্তা, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ, উনি অনেক সুন্দর করে একটি বিষয় নিয়ে আসছেন, সেটি হচ্ছে যে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে এই কথাটির জন্য যে বাংলাদেশে এখনো চাইলে আপনি যে কোনো পেশায় গেলে আপনার যথেষ্ট সম্মান আছে, সম্মানটি আপনাকে তৈরি করে আনতে হবে। আর আরেকটি বিষয় উনি বলেছেন যে চাকরি পেতে হলে টাকার প্রয়োজন নেই, অর্থাৎ টাকা ছাড়া চাকরি হয়। হ্যাঁ, আমি এই বিষয়টি দিয়েই বলবো, এখনো পর্যন্ত সরকারি চাকরিতে, আমি অন্য কোনো চাকরির কথা বাদই দিলাম, আমি একটি মাত্র বিষয় বলি, সেটি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা যেটি পাবলিক সার্ভিস কমিশন যে নিয়োগটি দিয়ে থাকে, আমি মনে করি এটিতে 100% টাকা পয়সা ছাড়া বা কোনো ছাড়াই চাকরি হচ্ছে এবং হয়। আমি বর্তমানে যে সার্ভিসে আছি, বাংলাদেশ প্রশাসন সার্ভিসে উপসচিব হিসাবে আছি। বর্তমানে কক্সবাজারে আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে আছি। এই চাকরিতে আসার আগে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল এগ্রিকালচার, মাস্টার্স ছিল বায়োটেকনোলজিতে, আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। তো সেখানে থাকা অবস্থায় আমার কাছে মনে হয়েছে যে আমি পড়াশোনা করেছি এগ্রিকালচারে, এখানে আমি ভালো করব, পাশাপাশি যদি আমার সুযোগ থাকে আমি প্রশাসন সার্ভিস বা যেই সার্ভিসে যাই সেখানেও আমি আমার এই কারিগরি যে জ্ঞানটি, কৃষি যে পড়াশোনাটি, সেটি আমি কাজে লাগাতে পারবো এবং সেটি আমি কাজে লাগাচ্ছি। এরপরে আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে ছিলাম সায়েন্টিফিক অফিসার হিসাবে। সেখানেও হয়তো আমি রিসার্চের সায়েন্টিফিক অফিসার রিসার্চ করাটাই কাজ, ওখানে আমি ভালো করতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো আমার যে ব্রেন, আমার যে মেধা, আমি রিসার্চ করার মতো ওই পরিমাণ ধৈর্য বা ওই পরিমাণ আমার মধ্যে নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ধৈর্য ধারণ করে যে রিসার্চ করার যে বিষয়টি, লেগে থাকার যে বিষয়টি, সেটি হয়তো আমি করতে পারবো না। বাট আমি যদি আমি যে সার্ভিসে বর্তমানে এসেছি, আপনারা জানেন বিসিএস এ অনেক চয়েস দেয়া থাকে, যে যেটা চয়েস দেয় সেটাই যে সে পেয়ে যাচ্ছে তা কিন্তু না। কিন্তু আমি প্রশাসন সার্ভিসে আসার পরে আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম দুটি স্টেশনে, বিশেষ করে রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জে রূপগঞ্জ এবং বরিশালে হিজলা উপজেলায়, এসিলেন্ট ছিলাম 3টি স্টেশনে, সাভার, টাঙ্গাইল সদর এবং ঘাটাইলে। তো যেখানে আমি চাকরি করেছি আমার যে কারিগরি যে জ্ঞানটি আছে সেটাকে আমি কিন্তু কাজে লাগাতে পেরেছি এবং কাজে লাগানো সম্ভব। একজন উপজেলা নির্বাহী অফিসার যদি মনে করেন বা একজন জেলা প্রশাসক যদি মনে করেন উনি যেই সাবজেক্টে পড়াশোনা করে আসেন না কেন, তার ওই কারিগরি জ্ঞানটি কিন্তু উনি কাজে লাগাতে পারেন। এতে কিন্তু আমি মনে করি তার পেশাগত যে দক্ষতা, যা পেশাগত জ্ঞানটি, সেটি কিন্তু কাজে লাগানোর সুযোগ আছে। পাশাপাশি এরপরে উনি যদি প্রমোশন পেয়ে আরো উপরের লেভেলে যান, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি এবং সেক্রেটারি হন, তখনও কিন্তু সুযোগ আছে। বরং আমি এগ্রিকালচারে পড়াশোনা করে এগ্রিকালচারের যে বিষয়টি আমি জানি, যে ওখানে সমস্যা কি, ওখানে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে বাংলাদেশকে এগ্রিকালচার সেক্টরে আরো ভালো কিছু করা যায়, যেন আমি ইউনো থাকা অবস্থায় কৃষি অফিসার বা কৃষি রিলেটেড বা অন্যান্য ডিপার্টমেন্টকে কাজে যেভাবে লাগিয়ে এখানে কাজ করার যে বিষয় সুযোগটি ছিল, সেখানে হয়তো অন্য কোনো জ্ঞানের আরেকজন আসলে সে হয়তো এই জিনিসটা বুঝতেন না। সো আমি মনে করি যে যে সাবজেক্টেই পড়াশোনা করুক না কেন, তার ওই যদি আপনি কাজে লাগাতে চান, কাজে লাগানোর সুযোগ আছে। অর্থাৎ আপনার পরীক্ষায়, ওই যে আমরা একটি গল্প মাঝে মাঝে শুনে থাকি যে পরীক্ষায় একটি বিষয়ে রচনা এসেছে, সে ঘুরে ফিরে তার যেই সাবজেক্টে পড়াশোনা করে এসেছে তার রচনাতে সেই বিষয়টাকে সে নিয়ে আসে। আমি মনে করি যে যে সাবজেক্টে পড়াশোনা করেছে
অনার্স লেভেলের পড়াশোনাটা হচ্ছে আপনার সবার জন্য মোটামুটি একটা বিষয় আপনাকে ধরিয়ে দেওয়া। আমরা ইন্টারমিডিয়েটে কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, অনার্সে যে আমরা একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, মাস্টার্সে আরো মাইক্রো বিষয় নিয়ে পড়াশোনা করছি, পিএইচডিতে আরো মাইক্রো বিষয়। আমি আমার জ্ঞান, দক্ষতা, আমার সময়টা, এখন আমি আপনারা জানেন যে মানুষের একটা কাজ করার একটা সময় আছে, যেটাকে আমরা বলি যুবক অবস্থায়, বা 40 বছর পর্যন্ত আমরা পরিশ্রম করতে পারি। 40-এর পরে হয়তো আমাদের ব্রেনটাকে আমরা বেশি কাজে লাগাই, আর 40 বছর পর্যন্ত আমরা শ্রম দেই এবং সময়টাকে কাজে লাগাই। আমরা যদি আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি, আমাদের যেই দক্ষতা আছে, যেই মেধা আছে, সেটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আজকে যে সাবজেক্ট, যে অনার্স এবং মাস্টার্স এর পরে কে কোন পেশায় যাবে, সে নিজেই নিজের পেশাটাকে সিলেক্ট করতে পারবে। কোনো পেশাই ছোট না, কোনো পেশাকেই অবহেলা করার কিছু নাই। রাষ্ট্র সকল পেশাকে সম্মানজনক পজিশনে আমি মনে করি দেয়, সেটা আমাদের সংবিধানে বলা আছে। আমরা নিজেরাই হয়তো কোনো পেশাটাকে বড় মনে করি, কোনো পেশাটাকে ছোট মনে করি। আমি মনে করি আজকে যারা শুনছেন, আমরা আমাদের যে যে পেশায় আছি সেই পেশাটাকে আমরা সম্মান করব। আপনি যদি আপনার পেশাটাকে সম্মান করেন, তাহলে রাষ্ট্র বা রাষ্ট্রের যারা জনগণ, তারা সেই পেশাটাকে সম্মান করবে। আর আমরা তাহলে একটা সম্মানজনক অবস্থানে থেকে যে যে পেশায় থাকে, আমরা রাষ্ট্রকে কিছু দেওয়ার সুযোগ থাকে। তো আমি অনেক সময় নিয়েছি। আমি আজকে যিনি আমাদের আলোচনায় সঞ্চালনা করছেন, শামীম মাহমুদ, তাকে আবারও ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর বিষয় সিলেকশন। আমরা আবার একবার আসবো, আমরা আরেকটি কথা শুনতে চাই, কারণ স্যার আপনাদের মতো সফল মানুষদেরকে সব সময় পাওয়া যায় না, এবং পাওয়াটাও অত্যন্ত ভাগ্যের। যেহেতু পেয়েছি আজকে আপনাদেরকে, আরেকটি কথা আপনাদের শুনবো আমরা। আমরা হচ্ছে যে জনাব হুমায়ুন কবির স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি এবার। জি জি, আমরা আপনার কাছে বারবার আসার চেষ্টা করছি, আমি প্রথম থেকেই বারবার হচ্ছে যে চেষ্টা করছি, কিন্তু আপনাকে আমরা রিচ করতে পারি না। আন্তরিকভাবে আমিও দুঃখিত, এবং হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে এই শামীম, তুমি সমস্যাটি কি শুনতে হচ্ছে। পাচ্ছ? জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আমাদের কয়েকজন সম্মানিত অতিথি আজকে আছেন, তাদের কাছে খুবই দুঃখিত, কারণ আমার বারবার আমার ওয়াইফাই স্পিড ফল করছে, বারবার রুম চেঞ্জ করার পরেও আমি কানেক্ট হতে পারিনি। রাসেল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শামীমের কথা আপনি সাড়া দিয়েছেন। আপনার সাথে গত 1 বছর আগে আমার দেখা হয়েছিল কক্সবাজারে, আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার, আপনাকেও, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ যে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি কানেক্ট হয়েও আসলে আমার অনেক কিছু শেয়ার করতে পারিনি। আমাদের আরিফ হোসেন স্যার, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি স্যার, আপনাকেও, আপনার প্রতিও কৃতজ্ঞ যে আমাদের সাথে আমি আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। যদিও দুঃখজনক ব্যাপার যে আমার টার্ম আসার সময় আমার নেটওয়ার্ক ফল করতেছিল। যাই হোক, যতটুকু শুনতে পেলাম তাতে যেটা বুঝলাম, আসলে সবাই একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন, যে যেমন পীযূষ স্যার যেই কথাটি বলছেন, যে বাংলাদেশের পড়াশোনাটা আসলে আমাদের এমন হয়ে গেছে যে চাকরি রিলেটেড পড়াশোনা, মানে আমাকে একটা চাকরি করতে হবে, আমি মধ্যবিত্ত বাবার সন্তান, আমাকে চাকরি ছাড়া আর বিকল্প উপায় নেই। অর্থাৎ আমাকে আমার দক্ষতা কতটুকু কাজে লাগাবো সেটা না, আমাকে একটি ভালো চাকরি পেতে হবে, হ্যান্ডসাম স্যালারি পেতে হবে। সেই জায়গাটা আমাদের ছোটবেলা থেকেই অনেকটা আমাদের বাবা মা বলি, আমাদের চারপাশে পারিপার্শ্বিক জি, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ আবার কানেক্ট হয়েছি, দুঃখজনক 2 মিনিট পর পর আমার ডিসকানেক্ট হয়ে যেতে হচ্ছে। যাই হোক, যে বিষয়টা হলো যে গাইডলাইনের কথা বললেন সম্ভবত আবু জাফর রাশেদ স্যার, আসলে আমরা যদি 6-7 বা আরেকটু ম্যাচিউরড লেভেলে যদি একটা স্টুডেন্টকে যদি গাইড দেওয়া যায় যে সে কোন বিষয়ে পারদর্শী, আসলে সেই অনুযায়ী যদি তাকে গড়ে তোলা যায়, তাহলে দেশে দক্ষ মানব সম্পদ আসলে তৈরি করা যাবে। ফর এক্সাম্পল, আমাদের বাবা মা ছোটবেলা থেকেই দেখছি আমাদেরকে বলতো যে ডাক্তার হতে হবে। আসলে ডাক্তারি পেশার প্রতি আমার ঝোঁক আছে কিনা সেই জিনিসটি কিন্তু বাংলাদেশে দেখা হয় না, অথবা আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এই যে একটা টেন্ডেন্সি, সেখান থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসা উচিত। আমাদের আরিফ স্যার বলেছেন ব্রিটিশ শাসনের গোড়া থেকে চাকরির চিন্তা আমাদেরকে গ্রাস করে ফেলছে, আমাদের মধ্যে গ্রহ করছে। ইয়েস, আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা সেটাই আসলে হচ্ছে। আমি বিশ্বের একটি দেশে গিয়েছি, মালয়েশিয়াতে। সেখানে আমি দেখতে পেলাম শ্রমিকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন যারা চীনের শ্রমিকরা ওখানে আছে, চায়নার, তারা বিভিন্ন আইটি সেক্টরে জব করতেছে।
যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ানদেরকে দেখি, তাহলে তারা বিভিন্ন কোম্পানির ম্যানেজার হচ্ছে, অর্থাৎ তারা সেখানে জব করতেছে ম্যানেজার হিসেবে। আর যদি আমাদের শ্রমিকদেরকে সেখানে দেখি ক্যাটাগরিক্যালি অপেক্ষাকৃত নিম্নমানের জবটা আমাদের শ্রমিক করছে। এর কারণ কি? এর কারণ হলো নিশ্চয়ই স্কিল। আমাদের যে শ্রমিক, আমাদের সে জাত শ্রমিক, তাকে আমরা বানায় রাখতেছি, অর্থাৎ আমাদের কোনো কারিগরি দক্ষতা দিয়ে কিন্তু আমাদের তাদেরকে বিদেশে পাঠাচ্ছি না। ঠিক একইভাবে দেখেন, কে কোন সাবজেক্টে পড়ি সেই নলেজটা কিন্তু অ্যাপ্লাই করতেছি না। ফর এক্সাম্পল লাস্ট 38তম বিসিএস আমরা যেটা দেখতে পেলাম যে ব্যাপক পরিমাণে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার আমাদের প্রশাসন ক্যাডারে ইনক্লুড, তারা জেনারেল ক্যাডারে, বলতে তারা জেনারেল ক্যাডারে তাদের অন্তর্ভুক্তি আমরা লক্ষ্য করতে পারছি। জি জি জি, আমার মনে হয় লাইনটি আবারও ডিসকানেক্ট হয়ে গেছে, তিনি আবার হয়তো যদি জয়েন করবেন। শামীম আবার যুক্ত হচ্ছে, সরি, আই এম ভেরি সরি, আমাদের নেটওয়ার্ক স্পিড খুবই দুর্বল, ওয়াইফাই। যাই হোক, যে জিনিসটা বলতে লাগলাম, আসলে আমাদের সেই জায়গাগুলিতে আসলে আমাদের পার্সপেক্টিভটা কি হলো, তাহলে কি দাঁড়ালো? একটি চাকরি আমাদের মুখ্য ব্যাপার, অথবা যদি যদি ক্যাটাগরিক্যালি বলি, আসলে আমাদের পেশাগত নলেজ থেকে, আমাদের সাবজেক্টিভ নলেজ থেকে আমরা পাওয়ার বলি বা আরেকটু কাছাকাছি থাকতে আমরা বেশি পছন্দ করতেছি, আমাদের সামাজিক টেন্ডেন্সি। যাই হোক, আজকে যে বিষয়টা যে একটা স্টুডেন্টের কি গ্রহণ করা উচিত, আমি মনে করি যেই ক্ষেত্রে আগ্রহী, যার ভিতরে যেই জিনিসটি ইনহেরেন্ট কোয়ালিটি আছে, সেটাকে উন্মোচন করা আমাদের খুবই দরকার। একজন যদি চায় যে একজন ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছে, সে টিচার হবে। যদি আমাদের পীযূষ স্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছেন, এটা হয়তো বা তার টেন্ডেন্সি। স্যার আবার আমাদের আরিফ স্যার, তিনি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির প্রফেসর। আমরা হচ্ছে যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, কিন্তু যখন দেখতে পাচ্ছি যে আমাদের ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা আমাদের জেনারেল ক্যাডারে প্রবেশ করছে, তার মানে কি তার একাডেমিক শিক্ষা, তার সাবজেক্টের সাথে তার যে একাডেমিক যে কোয়ালিফিকেশন, তার সাথে কিন্তু তার জবের কোনো রিলেশন নেই। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? সে সারা জীবন যেই চর্চাটা করলো ছাত্র জীবনে, সেটার সাথে তার কর্মক্ষেত্রে কিন্তু কোনো সরাসরি নেই, হয়তো বা পরোক্ষ প্রভাব রয়েছে। তাহলে সেই জিনিসগুলো আগে কি আমাদের খেয়াল করতে হবে। একটা স্টুডেন্ট যখন হাই স্কুলে পড়ে, তখন থেকে যদি তার গোল ঠিক করা যায়, তাহলে সে সেই দিকে কিন্তু ধাবিত হবে। আজকে যারা চাকরি প্রত্যাশী, যেমন আমাদের উপস্থাপক শামীমও হয়তো বিসিএস পরীক্ষার্থী, আমি যতটুকু জানি, তাহলে আমি সেখানে বলবো যে অদম্য ইচ্ছা নিয়ে অবশ্যই এগিয়ে যেতে হবে। এবং আজকে আবু জাফর রাশেদ স্যার আসেন এবং পীযূষ স্যার আসছেন, পাশাপাশি আমাদের মানুষ গড়ার কারিগর আমাদের আরিফ স্যার আছেন, তারা অবশ্যই তোমার মাধ্যমে আমাদের দেশের যারা উদীয়মান তরুণ, তাদেরকে গাইডলাইন দিবেন যে কিভাবে তারা একটি ভালো জব পেতে পারে এবং দক্ষ মানব সম্পদ হিসেবে। এবং অলরেডি যারা আমাদের ভিউয়ার্স, তারা নিশ্চয়ই স্যারদের কথার মাধ্যমে তারা সেটি পেয়েছে, সেই মেসেজটি। এবং আমি স্যারদের সাথে আসলে অ্যাড না, আমি যতটুকু বলতে চাই সেই বিষয়টা হলো, যার যেই বিষয়ে আগ্রহী, যেমন কেউ যদি মনে করে যে আমি আবু জাফর রাশেদ স্যার এবং পীযূষ স্যারের মতো প্রশাসন ক্যাডারে গিয়ে আমি ম্যাজিস্ট্রেট হব, মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করব, অথবা নির্বাহী অফিসার হব, বা আবু জাফর রাশেদ স্যারের মতো আমরা আগামী দিনে উপসচিব, আজকে জয়েন্ট সেক্রেটারি, একসময় সেক্রেটারি হবে, অথবা আরিফ স্যারের মতো ইউনিভার্সিটিতে আমি জ্ঞান দান করব, আমার জ্ঞানের বিস্তার সারা দেশে আমি ছড়িয়ে দিব। সেই দিকটাকে খেয়াল করে আজকের প্রজন্ম যদি এগিয়ে যায়, ইনশাল্লাহ বাংলাদেশ একদিন অবশ্যই দক্ষ মানব সম্পদের দেশ হবে এবং দেশ আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুন কবির স্যার, আমরা আপনার কাছ থেকে অসাধারণ মূল্যবান কথাগুলো শুনছি, যেই কথাগুলো, এবং আমি আমার জাস্ট একটু নিজের থিমটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি টেক্সটাইলের উপর পড়াশোনা করেছি, যেহেতু আমাদের বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের একটি চাকরির বাজার রয়েছে, যেটা যেরকমই হোক, মানে হচ্ছে যে কিন্তু আমার যেটা মনে হয় যে আমি জানি না মানে আমার প্ল্যানটা কি মানে ঠিক, বা আমার ভাবনাটা কি ঠিক, যেহেতু নিজে বিতর্ক সংগঠন করেছি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়, কিন্তু আমার মনে হয় সব সেক্টরের মানুষই অ্যাডমিন কার্ডের আসা দরকার। কারণ এই কারণে আসা দরকার যে আমাদের যে কিছুদিন আগে করোনা মহামারী হয়েছে, তখন 5,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতে
বরাদ্দ দিয়েছে। আসলে এই বরাদ্দটা কিভাবে দিবে? সেক্ষেত্রে যদি বাংলাদেশের একজন সেক্রেটারি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকতো, তাহলে গভর্নমেন্টকে একটি সুনির্দিষ্ট ধারণা দিতে পারতো যে টেক্সটাইল ক্ষেত্রে এই সমস্যাগুলো। আমাদের আবু জাফর আসিফ স্যার, যিনি হচ্ছে যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ছেন, তিনি আসলে জানেন যখন কৃষকদেরকে ঋণটা দেওয়া হয় তখন আসলে কিভাবে ঋণটা দেওয়া দরকার, বা একজন যখন চিকিৎসক যখন সচিব হবেন তখন তিনি হয়তো আরো সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি কি সমস্যাগুলো দরকার। পাশাপাশি অন্যান্য সেক্টর থেকে আমাদের মনে হয় যে বাংলাদেশে সবচেয়ে আমাদের সবারই যেটা ইচ্ছা যে ভালো চাকরিগুলো, এখানে যাই মানুষগুলো আছেন সবাই সফল, মানে হচ্ছে সবাই তাদের হচ্ছে যে জিনিসটা, এটা আমার মনে হয় এবং আমি সেটাই মনে করি। হয়তো বা জানি না, এই ধারণাটা আমার ভুলও হইতে পারে। আমরা কিছু কমেন্ট করি, আমাদের সাথে হচ্ছে যে কমেন্ট করছেন সুলাইমান মুফতি, শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, সুন্দর একটি প্রোগ্রাম। জি আপনাকে ধন্যবাদ। জনাব হচ্ছে সুলাইমান হোসেন জীবন প্রশ্ন করছেন, কমেন্ট করছেন আবু জাফর রাশেদ স্যার খুব সুন্দর কথা বলছেন। নিশ্চয়ই সকলেই স্যার অসাধারণ সুন্দরভাবে কথা বলেন, সেটা আমরা জানি। আমাদের হচ্ছে শামসুর রহমান আকিক হচ্ছে পীযূষ চন্দ্র দে একজন আদর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিশ্চয়ই আমরা তার কথাগুলোর মধ্যে সেটা হচ্ছে শুনতে পেয়েছি এবং সেটা বুঝতেও পেরেছি। আমাদের হাসিব আহমেদ বলছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া মিশন কোনোটাই কার্যকর সম্ভব না। হয়তোবা এই করোনা মহামারীতে আমরা যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী বলছিলেন যে করোনা মহামারীতে আমরা শিক্ষা নিয়ে তারা অনেক গবেষণা করছেন, পরীক্ষা পদ্ধতি কিংবা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে শুরু থেকে কিভাবে শিক্ষাটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেটাকে তারা চিন্তা করছেন। নিশ্চয়ই আমরা এর একটি সুন্দর ফল নিশ্চয়ই পাবো। আমরা সবার কাছেই যাব। জনাব আবু জাফর রাশেদ স্যার, আপনার কাছ থেকে সকলের উদ্দেশ্যে যারা শুনছেন, আমরা সংক্ষেপে সবার কাছ থেকেই শুনবো। আপনার বাণীটা একটু আমরা শুনতে চাই সবার উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে, আমরা যারা সংগঠন করছি কিংবা ইউনিভার্সিটি থাকা অবস্থায়, ইউনিভার্সিটি আমাদেরও শেষ, সুতরাং সবার উদ্দেশ্যে আপনার আমরা মূল্যবান কথাগুলো শুনবো। ধন্যবাদ আপনাকে। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা শেষ দিকে চলে এসেছি। আজকে আমাদের যে বিষয় ভিত্তিক যে বিষয়টি ছিল সেটি ছিল স্নাতক এবং স্নাতকোত্তর শেষে কোন পেশা আমরা বেছে নেব বা কোন পেশায় যাব, এই বিষয়ে একটি আলোচনা ছিল। তো প্রথমে আমি যেটি বলবো, শেষ দিকে চলে এসেছি আমি, যারা হয়তো শুনছেন বা লাইভ প্রোগ্রামটি দেখছেন বা যারা এখন হয়তো কোনো একটি পড়াশোনায় আছেন, হয়তো কোনো একটি পেশাকে সিলেকশন করবেন। এতক্ষণ আমরা অনেক আলোচনা করেছি। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ইংরেজি বিভাগের আরিফ হোসেন মহোদয়, উনি বলেছেন। তারপরে আমাদের সর্বশেষ বলেছেন হুমায়ুন কবির, প্রভাষক ইংরেজি বিভাগ দরাইপাড়া কলেজে, এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ পীযূষ চন্দ্র দে, উনিও বলেছেন। তো আমি একটু যদি আমার বক্তব্যের অংশটুকু সামারি করি, তাহলে আমি বলবো যে মেধার কথা আমরা বলি, আমরা দক্ষতার কথা বলি, আমাদের সঠিক দিক নির্দেশনা প্রয়োজন, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি পড়াশোনা করা অবস্থায় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না যদি আপনি কঠোর পরিশ্রম না করেন। তো এখানে এটি একটি আমরা কমন একটি কথা বলি, কঠোর পরিশ্রম। কিন্তু আমি মনে করি এখানে আরেকটি বিষয় আছে, আমার আত্মবিশ্বাস। যে আমার আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি কি করতে পারবো, কোথায় যেতে পারবো। আমাদের হুমায়ুন কবির, যিনি আমাদের ইংরেজি বিভাগের দুয়ারিপাড়া কলেজের প্রভাষক, উনি একটি কথা বলেছেন, কথাটি আসলেই ভালো লেগেছে আমার কাছে। উনি বলেছেন যে যার পড়াশোনা করার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং লাইনে, তাকে বাবা মা জোর করে ডাক্তারি পড়াশোনা করাতে চায়। এখানে আমাদের একটি সিলেকশনের সমস্যা আছে। আমরা আমাদের দেশে সাধারণত কার মেধা কোন দিকে যাচ্ছে বা কে কোন দিকে তার নেক আছে, সেই বিষয়গুলো আমাদের বাবা মারা চিন্তা করেন না। হয়তো কাউকে জোর করে ইঞ্জিনিয়ারিং পড়ান, কাউকে জোর করে মেডিকেল পড়াতে চান, অথচ তার হয়তো সাহিত্যের প্রতি বা তার হয়তো শিক্ষকতার প্রতি একটা আলাদা একটা নেক আছে। তো আমাদের আলোচনায় এই কথাটাই উঠে এসেছে যে আমরা কোনো পেশাকে ছোট মনে করব না। ব্যবসা হোক, চাকুরি হোক, উদ্যোক্তা হোক, আমরা পেশাটাকে যদি বড় চিন্তা করি, আমি যে পেশায় আছি সেই পেশাটাকে যদি আমরা সম্মান করি, তাহলে আমাদের যদি মেধা এবং দক্ষতাকে কাজে লাগাতে পারি, আমরা যদি পরিশ্রম করতে পারি, পাশাপাশি আত্মবিশ্বাস যদি আমার নিজের প্রতি থাকে, তাহলেই সম্ভব। আমি মনে করি আমরা তাত্ত্বিক না হয়ে সৃজনশীল হওয়ার চেষ্টা করি।
তাত্ত্বিকতা থেকে বের হয়ে এসে আমরা সৃজনশীল কিছু করার চেষ্টা করি। সেটি আমি যদি পেশাজীবী হই, আমি আমার চাকুরিতে যদি থাকি, এখানে আমাদের ইউনো সাহেব আছেন, উনি জানেন গভর্নমেন্ট এখন চালু করেছে ইনোভেশন, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার বছরের পর বছর ইউনো হিসাবে একজন আসছেন, কিন্তু একজন উপজেলা নির্বাহী অফিসার মনে করি যে এই উপজেলায় আমার কোন কোন সমস্যা আছে, এই সমস্যা উত্তরণের জন্য আমি নতুন কিছু কি করতে পারি, ইনোভেশন যেটাকে বলে। সেই সাথে গভর্নমেন্ট চালু করেছে শুদ্ধাচার। শুদ্ধাচার এটি খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আমি যেই পেশায় থাকি সেই পেশায় আমার যদি নিজের মধ্যে যদি একটা মানে কি বলবো ইন্টিগ্রিটি না থাকে, তাহলে আমি ওই পেশায় ভালো করবে না, সেই পেশাটাকে আমি কলুষিত করে ফেলবো। তো ফাইনালি আমি বলবো যে প্রতিটি সুযোগের জন্য নিজেকে তৈরি করা, এটি দিয়ে আমি শেষ করব। প্রতিটি সুযোগের জন্যই নিজেকে তৈরি রাখা উচিত, অর্থাৎ সুযোগ আমাকে কেউ তৈরি করে দিবে না, বাট কখনো যদি আমার সুযোগ আসে ওই পেশায় আমি ভালো করার জন্য নিজেকে তৈরি রাখবো, তৈরি করব। তো এই বলে আমি আমাদের যারা বিজ্ঞ আলোচক আরিফ হোসেন মহোদয়, উনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন, উনি একই সাথে উনি সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, আছেন আমাদের পীযূষ চন্দ্র দে, উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ। আমি মেহেন্দিগঞ্জ বেশ কয়েকবার যাওয়া হয়েছে চাকরির সূত্রে, ওখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছিলাম। পাশাপাশি আমাদের হুমায়ুন কবির, যিনি আমাদের দুয়ারিপাড়া সরকারি কলেজের শিক্ষক। আপনাদের সবাইকে খুব সুন্দর আলোচনা করেছেন, যারা শুনেছেন আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের আলোচনা থেকে তারা যদি একটি অংশ ওখান থেকে তুলে নেন, একটি অংশ যদি মনে রাখেন, তাহলে অন্তত পক্ষে আজকে যারা শুনছেন তারা যদি কোনো পেশায় যেতে চান, আমি মনে করি প্রত্যেকটি পেশাটাকে সম্মানজনক চিন্তা করে যেতে চান, তাহলে সম্ভব। অন্তত পক্ষে আমরা যে বাংলাদেশে, যেই বাংলাদেশটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও স্বপ্ন দেখছেন যে বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা গভর্নমেন্টের একটা ভিশন মিশন আছে, সেরকম একটা ম্যানিফেস্টো আছে, আমরা ভিশন 2021 আছে, তারপরে আমাদের ডেল্টা প্ল্যান আছে। এগুলো যদি করতে চাই প্রত্যেকটি পেশা একসাথে উঠে আসতে হবে। কোনো একটি পেশাকে সম্মান করলেই, কোনো একটি পেশাকেই আমরা উপরে তুললেই হবে না। প্রত্যেকটি পেশাজীবী যারা আছেন, একজন ব্যবসায়ী সেও যদি দেশের জন্য ব্যবসা করে যান, সে ভালো করতে পারবেন, দেশের সার্ভিস দিতে পারবেন। আমাদের প্রত্যেকের কিন্তু আমরা যে পেশায় থাকি, আমরা অনেকে আমাদেরকে চাকরিজীবীদেরকে বলে যে আপনার কি আমাদের ট্যাক্সের টাকায় আপনার বেতন হচ্ছে। এই যে একটি কমন বিষয়, আমি আজকে একটু সুযোগ পেয়েছি এজন্য বলি, আমি একজন চাকরিজীবী হিসেবে আমিও কিন্তু ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে। একটা সময় ছিল যে গভর্নমেন্ট সার্ভিসে যারা ছিলেন তাদের ট্যাক্সের টাকাটা গভর্নমেন্ট আবার পে করে দিতেন। এখন কিন্তু আমার যে বছর শেষে যে আমি যে ইনকাম করছি সেখান থেকে আমি ট্যাক্স দিচ্ছি, এবং কোনো কোনো ব্যক্তি বিশেষের তুলনায় আমি বেশি ট্যাক্স দিয়ে আসছি, কারণ আমার স্যালারি বেশি। সেরকম আমি নিজে ট্যাক্সের টাকায় আমি চাকরি করছি, জনগণকে সেবা দিচ্ছি। আমি যেই পেশায় থাকি, যদি আমি জনগণের কথা চিন্তা করি, রাষ্ট্রের কথা চিন্তা করি, তাহলে ওই পেশাটাকে আমি সম্মানজনক পজিশনে নিয়ে যেতে পারবো। পাশাপাশি আজকে যারা নতুন প্রজন্ম যারা শুনছেন বা দেখছেন, তাদের জন্য আমাদের মেসেজ একটাই, যে আমি নিজেকে যদি তৈরি করতে না পারি তাহলে রাষ্ট্রের জন্য আমি একটি বোঝা হয়ে যাব, আর যদি আমি নিজেকে তৈরি করতে পারি রাষ্ট্রের জন্য আমি একটা অ্যাসেট হতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শামীম মাহমুদকে। ধন্যবাদ জনাব আবু জাফর আসিছেন, আপনার কাছ থেকে অসাধারণ সুন্দর কথাগুলো শুনছি। আমাদের প্রোগ্রামে একেবারেই শেষ মুহূর্তে, আমরা সবার কাছ থেকে একটু হচ্ছে যে কথা শুনবো। আমি যাব জনাব আরিফ হোসেন স্যার। স্যার বরিশাল ডিবেটিং সোসাইটির অনেক প্রোগ্রামে আসছেন, এবং হচ্ছে যে আগামীতেও আশা করি সেই প্রোগ্রামগুলোতে আসবেন। স্যার আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সংক্ষেপে, জনাব আরিফ হোসেন স্যার। ধন্যবাদ শামীম মাহমুদ। যে আজকে যারা গুণীজন আলোচক আছেন সবাই এক অর্থে আমার সাথে একটু মানে সবার সাথে আমি অন্যভাবে পরিচিত আর কি। জনাব আবু জাফর রাশেদ, সম্মানিত সচিব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, তিনি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন। হিজলায় আমার নানা বাড়ি। আর জনাব পীযূষ চন্দ্র দে, ইউনো মেহেন্দিগঞ্জ আমার পৈতৃক বাড়ি। আর হুমায়ুন কবির, উনি হিজলায় বাড়ি, আমার নানা বাড়ির এলাকার মানুষ। আপনারা প্রত্যেকেই অত্যন্ত চমৎকার কথা বলেছেন, যে আমি আশা করি যারা শুনেছেন যে আমাদের চাকরি প্রার্থী অথবা যারা শিক্ষার্থী তারা সবাই শুনেছেন, যারা তারা অনেক উপকৃত হবেন আপনাদের আলোচনা থেকে। আমি জনাব আবু জাফর রাশেদ সম্মানিত আলোচক, তার এক কথা বলবো, যে সূত্র ধরে বলবো যে
কোনো চাকরিকে বা কোনো পেশাকে ছোট করে না বাবা, যে আমি যেই পেশায় থাকি সেই পেশা থেকে রাষ্ট্রকে সর্বোচ্চ দেওয়ার যদি চেষ্টা আমরা করি, তাহলে অবশ্যই আমাদের দেশ অনেক উপকৃত হবে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি দুজন প্রয়াত গুণীজন ব্যক্তিত্বের দুটা উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করব। একজন জনাব এপিজে আবুল কালাম, প্রয়াত রাষ্ট্রপতি ভারত, তিনি বলেছিলেন যে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটা আসলে স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। আর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় সাবেক মেয়র প্রয়াত আনিসুল হক বলেছিলেন যে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। তো আজকের যারা শিক্ষার্থী, আমি তাদেরকে বলবো এই কথা দুটোর তাৎপর্য বুঝেই নিজেদেরকে ভবিষ্যতের জন্য যদি তৈরি করেন, তাহলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনাদের কাছ থেকে আমাদের বাঙালি জাতি এবং বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে। এবং আজকের যারা শিক্ষার্থী, যে আমাদের যে ভিশন 2041, তাদের হাত ধরে কিন্তু ভিশন 2041-এ আমরা যাব। তো সেই জায়গায় নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলেন। দক্ষ লোকের চাকরির অভাব নেই, কারণ আমি আমার এই সংক্ষিপ্ত জীবনের বলতে পারি যাদেরকে দেখেছি চারদিকে, যে যারা সঠিকভাবে পড়াশোনা করেছেন, যারা ফাঁকি দেননি কখনো, যারা দক্ষ, তারা বসে আছেন অথবা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়েছে, এরকম নজির নেই। যারা অদক্ষ, তারাই ব্যাকডোর দিয়ে প্রবেশ করেন এবং তারা ওই কথা বলেন যে চাকরি নেই। আমরা জানি যে আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে অনেক দক্ষ লোক এসে চাকরি করতেছে এবং আমাদের প্রচুর ফরেন রেমিটেন্স তারা নিয়ে যাচ্ছে। এটা কেবল আমাদের অনেক জায়গায় আমাদের দক্ষ ম্যান পাওয়ার না থাকার কারণে। আমরা আশা করি যে কোনো জায়গায় সেটা, কোনো জবকে, আমি আবারও রিপিট করতেছি, কোনো জবকে ছোট করে না দেখা, কোনো পেশাকে ছোট করে না দেখা, সঠিকভাবে নিজেকে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য তৈরি করাটা আমাদের সবার ভিশন এবং মিশন হওয়া উচিত, বিশেষ করে আমাদের ছাত্রদের। কারণ যদি তারা এভাবে মোটিভেটেড হয়, তাহলে তাদের চাকরির জন্য মানে চিন্তা করতে হবে না যে আফটার কমপ্লিশন মাই গ্রাজুয়েশন হোয়াট উইল আই ডু, এটা তাদের চিন্তা করতে হবে না। তারা অবভিয়াসলি তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। আমি আরেকটা কথা বলবো, বিশেষ করে আমাদের সমাজপতি যারা আছেন এবং যারা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করতেছেন, যারা গুণীজন, তাদেরকে আপনারা সম্মান করেন। তাহলে এবং আপনারা যে আপনাদের স্টুডেন্টদের মধ্যে যারা কোমলমতি স্টুডেন্ট, প্রাইমারি অথবা সেকেন্ডারি লেভেলে যারা আছে, তাদের মধ্যে স্বপ্ন বপন করেন যে তারা কিছু করতে পারে, তাদের মধ্যে অপরিমেয় শক্তি আছে, এটা তাদেরকে বিশ্বাস করাতে হবে। যদি আমরা এটা বিশ্বাস করাতে পারি, তাহলে আমাদের অনেক কিছু করা সম্ভব। আর যদি এটা আমরা ব্যর্থ হই এটা করতে, তাহলে হয়তো আমাদের যে ভিশন 2041 সেটা বাস্তবায়ন অনেক কঠিন হয়ে যাবে। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমি আবারও বলছি, একজন মানুষ তার স্বপ্নের চেয়ে অনেক বড়, অনেক কিছু করা সম্ভব। সেই অনুযায়ী কাজ করতে হবে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যথাযথ কাজ করতে হবে। যদি কাজ করি, তাহলে চাকরি বা পেশা আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই পাবো। ধন্যবাদ আজকে যারা সম্মানিত আলোচক এবং আজকে যারা ফেসবুক লাইভে এই আলোচনা শুনেছেন সবাইকে। এবং যদি আপনারা এই ফেসবুক আলোচনা থেকে উপকৃত হন, তাহলে আমাদের এই আলোচনাটা সার্থক হবে। আপনাদেরকে যারা সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত আলোচকবৃন্দ এবং যারা ফেসবুক লাইভে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শামীম, তুমি মিউট করা। ধন্যবাদ জনাব আরিফ হোসেন স্যারকে। আমাদের আলোচনার একেবারেই আমরা শেষ পর্যায়ে, আমরা খুবই সংক্ষেপে শুনবো জনাব পিজুৎ চন্দ্র দে স্যারের কাছ থেকে আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমরা ধন্যবাদ শামীম মাহমুদ। দীর্ঘ সময় আমরা এই আলোচনার মধ্যে ছিলাম এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন আজকের মানে ভবিষ্যতের চাকরি প্রার্থী যারা, বিশেষ করে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে যারা জব মার্কেটে প্রবেশ করবেন, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট এটুকু বলবো যে এই সময়টা খুব খারাপ।
আপনাদের জন্য আপনাদের সময়টা খুব খারাপ এই কারণে, এই অর্থে যে এই সময়টা আমরা প্রত্যেকেই পার করে এসেছি। এই সময় সবচেয়ে বেশি যেই রোগে আক্রান্ত হবেন আপনি, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, যেটা আমাদের শামীম মাহমুদ কিছুক্ষণ আগে বলেছে। আইডেন্টিটি ক্রাইসিসটা খুবই বাজেভাবে আপনাকে অ্যাটাক করবে, যখন যে আপনি কি করছেন, পড়াশোনা কি করলেন, চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, নিশ্চয়ই কোনো সমস্যা, কিংবা এখানে যান, অনেক উপদেশ দিবে, এখানে যান, একে ধরেন, এই এমপি এই মন্ত্রীর কাছে যান, এখানে টাকা ঢালেন তাহলে চাকরি হবে, নানা বিভিন্ন রকমের জ্ঞান উপদেশ দিয়ে আপনাকে ভরে ফেলবে। এবং আপনার মনে হবে যে একটা সমাজে বন্ধু বান্ধব এর চাকরি হয়েছে, ওর চাকরি হয়েছে, আমার হয়নি, আমি পাইনি, আমি মনে হয় পিছিয়ে পড়ছি, কিভাবে মুখ দেখাবো, ঈদের দিন লুকায় লুকায় থাকতে হবে। এই ধরনের পরিস্থিতিতে পড়েনি এরকম যুবক বাংলাদেশে খুব কম আছে, তরুণ খুব কম আছে। যারা আমরা এখন যত বড় পদেই আসিনি না কেন, একটা সময় খুব একটা সত্য করে হলো আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আমাদের পড়তে হয়েছে। কোনোভাবে এই রোগে আক্রান্ত হওয়া যাবে না, এটাকে খুব বোল্ডলি ফেস করতে হবে। এবং আপনাদের অনেকের মধ্যেই একটা মানে আমাদের অনেকের মধ্যেই এরকম একটা চিন্তা থাকে যে আমার মনে হয় মেধা কম, ও খুব মেধাবী। একেবারে বাজে কথা, আপনার চেয়ে মেধাবী আর কেউ নাই, আপনি বিশ্বাস করতে শুরু করেন আজকে থেকে। কারণ বাসায় দেখবেন, আপনার বাসায় যে কাজের মেয়েটি কোনো কিছু না পেয়ে আপনার ঘরে গৃহ পরিচারিকার কাজ করছে, আপনি তাকে নিয়ে বসে একটা সিনেমা দেখেন, সিনেমা শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করুন, আপনার চেয়ে খুব ভালোভাবে সে বলে দিতে পারবে যে সিনেমায় কি কি ঘটছে, কোন কোন সিনে নায়ক নায়িকা কান্নাকাটি করছে, সব বলে দিতে পারবে, কারণ তার মনোযোগ এখানে খুব ভালো ছিল। আপনি কনসেন্ট্রেশন দেন, আপনি অ্যাটেনশন দেন, আপনার ভাগ্য আপনি নিজে করবেন। স্বপ্ন দেখেন, আর এই স্বপ্ন দেখানোর দায়িত্ব আজকে আমাদের দুজন বিজ্ঞ আলোচক যারা শিক্ষকতা করছেন, আমি বলবো তাদের উপর সবচেয়ে বেশি বর্তায়। আমাদের ইউনিভার্সিটির শিক্ষক আরিফ হোসেন, আপনাকে আমি অনুরোধ করব, আপনি, আমি জানি আপনি করছেন, অবশ্যই নিশ্চয়ই আপনি আপনার স্টুডেন্টদের মাঝে এবং স্বপ্নের বীজ ছড়িয়ে দিবেন, তারা অনেক বড় হবে। প্রত্যেকে আজকে যারা আলোচনা শুনেছেন এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন, সঞ্চালনায় ছিলেন, প্রত্যেককে আমি সাধুবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হচ্ছে যে জনাব পিজু চন্দ্র দে স্যার, হচ্ছে যে আমাদেরকে এত সময় আপনি হচ্ছে দেওয়ার জন্য। আমরা জনাব হুমায়ুন কবির স্যারকে আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা মনে হয় স্যারকে আর রিস্ক করতে পারবো না। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ হচ্ছে জনাব আবু জাফর রাশেদ স্যারকে, ধন্যবাদ আরিফ হোসেন স্যারকে, ধন্যবাদ জনাব পিচু চন্দ্র দে স্যারকে। স্যার আপনারা হচ্ছে যে মহামূল্যবান আপনাদের সময়গুলো অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে দিয়েছেন, এর জন্য আমরা আপনাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ। আপনাদেরকে আমাদের করোনা চলে গেলে আমাদের অন্য একটি প্রোগ্রামে, যেহেতু হচ্ছে যে আবু জাফর রাশেদ স্যার বরিশালকে চিনেন, আবার একদিন আসবেন আমাদের একটি প্রোগ্রামে জয়েন করবেন। আরিফ স্যার তো আমাদের প্রোগ্রামে আগেও এসেছেন এবং ভবিষ্যতেও আমরা আশা করি স্যার আসবে। পিজু চন্দ্র দে স্যার যেহেতু বরিশালে পড়াশোনা করছেন, আমাদের হচ্ছে যে আমরা বরিশাল বিতর্ক অঙ্কন নিয়ে কাজ করি, আমাদের একটি প্রোগ্রামে আসলে আমরা অনেক অনেক খুশি হব। জনাব আবু জাফর রাশেদ স্যার কাছে আরেকটি জিনিস আমি বলবো, স্যার আপনার কক্সবাজার বেড়াইতে আসবে এক সময় আমরা, এবং সেটা লাইভেই বলে দিলাম। মানে আমি চাচ্ছিলাম যে আমাদেরকে ইনভাইট করেন, আমরা যেহেতু হচ্ছে যে কক্সবাজার। শামীম মাহমুদ, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের যারা আলোচক ছিলেন, এর আগে আমি আরেকটি আলোচনায় ছিলাম, আমাদের আরিফ হোসেন এবং পীযূষ চন্দ্র দে এবং আপনি সহ যারাই আসবেন, আমি খুব খুশি হব যদি কক্সবাজার আসার আগে আমাকে জানান। আমার আতিথেয়তা গ্রহণ করলে আমি কৃতজ্ঞ থাকবো। সবাইকে ধন্যবাদ, আপনি সহ আমাদের বিজ্ঞ আলোচক যারা, সবাইকে ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। জি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।